হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ভাই রাসায়নিক পরিবর্তনের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি। সো আমরা হচ্ছে গতকালকে হচ্ছে তোমার ভ্যান টফের সমীকরণ পর্যন্ত পড়ছিলাম। আমরা হচ্ছে এর পর থেকে স্টার্ট করবো ভাই। সো আমি আশা করতেছি তোমরা আগের লেকচারগুলো দেখে আসছো। সো এটা হচ্ছে আমার ভাই ফেসবুক গ্রুপ, তুমি চাইলে এখানে জয়েন দিতে পারো। আমরা এখানে আমাদের সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তাহলে চলো আমরা ভাই তাহলে আজকে আমাদের টপিকগুলো স্টার্ট করি। আজকে আমাদের প্রথম টপিক যেটা আমরা স্টার্ট করবো, এটার নাম হচ্ছে আমাদের ভাই অ্যাসিড ও ক্ষারের তীব্রতা, অর্থাৎ কোন অ্যাসিডগুলোর মধ্যে কোন অ্যাসিড বেশি তীব্র আর ক্ষারগুলোর মধ্যে কোন ক্ষারগুলো বেশি তীব্র। সো আমি তোমাকে একটা জিনিস বুঝাই বলি, এটা হচ্ছে এমসিকিউর জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ এখান থেকে যে কোনো জায়গায় এডমিশন বলো, এইচএসসি বলো, এখান থেকে আসলে অনেক বেশি আসলে এই এমসিকিউ তোমার হচ্ছে আসবেই। সেই টপিকটাকে তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা, তাহলে চলো আমরা স্টার্ট করি তাহলে ভাই। তাহলে আমরা এগুলো আমার আমার পড়াগুলো বললেই চলবে, কারণ এর মধ্যে থেকে আসার কথা। আচ্ছা চলো তাহলে আমরা স্টার্ট করি। প্রথম কথা, আমরা যদি একটু দেখতে চাই, আমরা প্রথমে আলোচনা করবো চলো আগে অ্যাসিডকে নিয়ে। আমরা তাহলে চলো প্রথমে আলোচনা করবো আগে অ্যাসিডকে নিয়ে। অ্যাসিড হচ্ছে বেসিক্যালি তোমার দুই প্রকারের হইতে পারে। অ্যাসিড হচ্ছে তোমার কয় প্রকারের বেসিক্যালি হইতে পারে বলো তো? দুই প্রকারের। একটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই অক্সো অ্যাসিড, অক্সো অ্যাসিড। আর আরেকটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই হাইড্রাসিড। আরেকটা প্রকারভেদ যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে তোমার হাইড্রাসিড। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, আমরা বললাম যে অ্যাসিডকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটার নাম হচ্ছে আমাদের অক্সো অ্যাসিড, আর এটার নাম হচ্ছে আমাদের কি ভাই? হাইড্রাসিড। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই অক্সো অ্যাসিড জিনিসটা কি বা হাইড্রাসিড জিনিসটা কি? তুমি নাম শুনেই বুঝতে পারতেছো। অক্সো অ্যাসিড মানে অক্সিজেন রিলেটেড থাকবে, অর্থাৎ যে সকল অ্যাসিডে অক্সিজেন থাকে তাদেরকে আমরা কি বলি বলতো? অক্সো অ্যাসিড বলি। তার মানে একটা অক্সো অ্যাসিডের এক্সাম্পল যদি আমরা দিতে চাই, সেটা হইতে পারে কি বলতো? H2SO4। যেমন এটাকে আমরা কি বলি ভাই? সালফিউরিক অ্যাসিড বলি। সালফিউরিক অ্যাসিড এখানে কি আছে দেখো তো? অক্সিজেন আছে। তারপর আমরা চাইলে এখানে লিখতে পারি নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3। আমরা চাইলে এখানে লিখতে পারি ফসফরিক অ্যাসিড H3PO4। তারপর আমরা চাইলে এখানে লিখতে পারি HClO4। তাহলে এগুলো সব হচ্ছে তোমার অক্সো অ্যাসিড। কেন এরা কেন অক্সো অ্যাসিড? কারণ সবার মধ্যে দেখো তো এখানে কি আছে? অক্সিজেন আছে। সবার মধ্যে এখানে কি আছে দেখো? অক্সিজেন আছে। তার মানে যদি কোনো অ্যাসিডে অক্সিজেন থাকে তাহলে সেটাকে আমরা কি বলি বলতো? সেটাকে আমরা বলি হচ্ছে তোমার অক্সো অ্যাসিড। আর এমন যদি কোনো অ্যাসিড হয়, যদি সেই অ্যাসিডে যদি অক্সিজেন না থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? হাইড্রাসিড বলি। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই হাইড্রাসিডের এক্সাম্পল দেন। যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, অথবা HCl, অথবা HBr, অথবা HI মানে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড। তো এই সবগুলোর মধ্যে দেখো তো কোনোটার মধ্যে ভাই অক্সিজেন আছে, কোনোটার মধ্যে কিন্তু তোমার কি নাই? অক্সিজেন নাই। কিন্তু এরা কিন্তু অ্যাসিড, এই জন্য এদেরকে কি বলা হয়? হাইড্রাসিড বলা হয়। তাহলে আশা করি জিনিসটা কখনো ভুলবা না, যে অক্সো অ্যাসিড মানে কি? এমন অ্যাসিড যাদের মধ্যে অক্সিজেন থাকবে। আর হাইড্রাসিড মানে কি? এমন তোমার হচ্ছে যে অ্যাসিড যাদের মধ্যে কোনো অক্সিজেন থাকবে না। আচ্ছা, তাহলে আমরা চলো, আমরা তো আমাদের টপিকটার নাম ছিল হচ্ছে অ্যাসিড ও ক্ষারের তীব্রতা। তাহলে আমরা চলো প্রথমে আলোচনা যেটা নিয়ে করব, সেটা হচ্ছে তোমার ভাই অক্সো অ্যাসিডের তীব্রতা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে চলো আলোচনা যেটা নিয়ে করব সেটা হচ্ছে তোমার ভাই অক্সো অ্যাসিডের তীব্রতা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। চলো আমরা দেখে রাখি অক্সো অ্যাসিডের তীব্রতা বলতে আমরা এখানে আসলে কি বুঝি। আচ্ছা, তো অক্সো অ্যাসিডের তীব্রতা বোঝার জন্য আমাদের একটা জিনিস আসলে বুঝতে হবে। একটা টার্মের সাথে আমাদের একটু পরিচিত হইতে হবে, যেটার নাম হচ্ছে আমাদের ভাই কেন্দ্রীয় মৌল। আমাদের একটা টার্মের সাথে একটু পরিচয় হইতে হবে, যেটার নাম হচ্ছে আমাদের কেন্দ্রীয় মৌল। আচ্ছা, যদি অক্সো অ্যাসিডকে চিনতে, অক্সো অ্যাসিডের তীব্রতাকে আমরা বুঝতে চাই আর কি, তাহলে আমাদের কি বুঝতে হবে? কেন্দ্রীয় মৌল জিনিসটা কি। তো আমি যখন আসলে জিজ্ঞেস করি যে তুমি কেন্দ্রীয় মৌল, একটা যৌগের কেন্দ্রীয় মৌল বলতে তুমি কি বুঝো, তো ম্যাক্সিমাম মানুষজন এটার আসলে আনসারটা ভুল দেয়। কি ভুল দেয় আমি তোমাকে জিনিস জিজ্ঞেস করি, আমি বলি তোমাকে। দেখো, আমি যখন জিজ্ঞেস করি যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ধরো KMnO4, আমি যখন জিজ্ঞেস করি তুমি এখানে হচ্ছে আমাকে বলো কেন্দ্রীয় মৌল কোনটা, তো মানুষজন আনসার দেয় কি? আনসার দেয় কি? আনসার দেয় হচ্ছে যে কেন্দ্রীয় মৌল হচ্ছে ম্যাঙ্গানিজ। ওকে, আমিও বলতেছি কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ, এর আনসারটা ঠিক আছে। কিন্তু আমি যখন জিজ্ঞেস করি কেন ম্যাঙ্গানিজটা এখানে কেন্দ্রীয় মৌল, তখন ম্যাক্সিমামের আনসার হয়, ভাই ম্যাঙ্গানিজটা এখানে মাঝখানে আছে, তাই এটা হচ্ছে যে তোমার এখানে ম্যাঙ্গানিজটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। দেখো, তোমার আনসারটা সঠিক। কি সঠিক? যে ম্যাঙ্গানিজ এখানে কেন্দ্রীয় মৌল। তোমার আনসারটা সঠিক যে ম্যাঙ্গানিজ এখানে কেন্দ্রীয় মৌল। কিন্তু যখন আমি তোমাকে কোয়েশ্চন করি যে কেন ম্যাঙ্গানিজ কেন্দ্রীয় মৌল, যখন তুমি বলো যে ম্যাঙ্গানিজটা মাঝখানে আছে বলে কেন্দ্রীয় মৌল, এটার আনসারটা আসলে তোমার এখানে ভুল। ম্যাঙ্গানিজ মাঝখানে আছে বলে কেন্দ্রীয় মৌল না। কেন্দ্রীয় মৌল হইতে হইলে পুরা এটা 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 একটা যৌগ না? খেয়াল করে দেখো, এটা একটা যৌগ পুরোটা। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি পটাশিয়ামের জারণ সংখ্যা কত,
তখন তুমি আমাকে বলবা +1। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি অক্সিজেনের জারণ সংখ্যা কত, তুমি তখন বলবা -2। তারপর এখান থেকে আমরা 9 কিন্তু ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতাম, সেটা কত আসতো +7। কেমনে? এই ম্যাঙ্গানিজেরটাকে তুমি x ধরতা, +1 +x, আর এখানে -2 × 4 করতা, =0 লিখতা। দেন এখান থেকে তুমি বের করতাম ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত বলো তো, +7। ভাই কেন্দ্রীয় মৌলের সংখ্যাটা বুঝো। আমাকে একটু করে বলো তো, এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা +1, আবার তোমার হচ্ছে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, আর অক্সিজেনের জারণ সংখ্যা -2। এই তিনটার মধ্যে কে বড় ভাই? এখানে এই তিনটার মধ্যে বড় কিন্তু হচ্ছে +7। তাহলে মনে রাখবা, কোনো একটা যৌগে যে মৌলের জারণ সংখ্যার মান সর্বোচ্চ হবে, সবচেয়ে বেশি হবে, সেই কেন্দ্রীয় মৌল। এটা ম্যান্ডেটরি না যে মাঝখানে হইতে হবে, কিন্তু মেজরিটি কেসে দেখা যায় কি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাঝখানে থাকে, তারই হচ্ছে তোমার কি হয়, তোমার হচ্ছে ভাই জারণ সংখ্যাটা বেশি হয়। কিন্তু আমি তো প্রথমেই বলে দিচ্ছি ভাই, কেন্দ্রীয় মৌল হইতে হলে মাঝখানে থাকতে হবে এমন কোনো কথা নাই। তুমি মানে এক কোনায়ও থাকতে পারে, একদিকেও থাকতে পারে, কিন্তু মেজরিটি কেসে মানে একদম 99% ঘটনাতেই যে মাঝখানে যে থাকে তার আসলে জারণ সংখ্যাটা বেশি হয়। এই জন্য আমরা একটা শর্টকাট মনে রাখতে পারি। কি, যে মাঝখানে থাকবে যে সে কেন্দ্রীয় মৌল। কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করা হবে কেন্দ্রীয় মৌল কাকে বলে, তখন তুমি যদি লিখো যে যৌগের মাঝখানে যে মৌল থাকে তাকে কেন্দ্রীয় মৌল বলে, তাহলে কিন্তু তোমার আনসারটা হবে না। তোমাকে তাহলে কেন্দ্রীয় মৌলের সংজ্ঞা যখন জিজ্ঞেস করবে পরীক্ষায়, তখন তোমার লিখতে হবে কি বলতো, তখন তোমার লিখতে হবে যৌগে যার যার জারণ সংখ্যা বেশি, যৌগে যে মৌলের জারণ সংখ্যা বেশি তাকে ওই যৌগের কেন্দ্রীয় মৌল বলে। তাকে ওই যৌগের কেন্দ্রীয় মৌল বলে। কেন্দ্রীয় মৌল বলে। ওকে, আশা করি ভাই এটা বুঝতে পারছো যে তোমার কেন্দ্রীয় মৌল কাকে বলে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস কিন্তু ভালো করে মনে রাখবা, যে যৌগে যে মৌলের জারণ সংখ্যা বেশি তাকে হচ্ছে ভাই ওই যৌগের কেন্দ্রীয় মৌল বলে। আচ্ছা, ওকে। তাহলে এখানে একটা এক্সেপশনাল তোমার মনে রাখতে হবে। একটা এক্সেপশনাল তুমি এখানে মনে রাখবা। একটা এক্সেপশনাল জিনিস এখানে ঘটে, সেটা হচ্ছে যে এক্সেপশনালটা মনে রাখবা যে হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় মৌল হতে পারে না। হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় মৌল হতে পারে না। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, হাইড্রোজেন কখনো কি হইতে পারে না, কেন্দ্রীয় মৌল হইতে পারে না। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই কেন হাইড্রোজেন কেন্দ্রীয় মৌল হইতে পারবে না? একটা তুমি জিনিস খেয়াল করে দেখো, যে আমরা কেন্দ্র বলতে কি বুঝতেছি, সে তাকে হচ্ছে মাঝখানে থাকতে হবে। সাপোজ ধরো, মানে মানে মূল কথা কেন্দ্রে থাকতে হবে, তাকে কেন্দ্রবিন্দুতে পরিণত হইতে হবে। এখন সে যদি কেন্দ্রবিন্দুতে পরিণত হইতে চায়, তাকে কিন্তু মিনিমাম 2টা হাত থাকতে হবে। এর বেশি হাত থাকলেও সমস্যা নাই, কিন্তু মিনিমাম কয়টা হাত থাকতে হবে? 2টা হাত থাকতে হবে, কারণ তার 2 দিকে খোলা থাকতে হবে। যেমন এখানে তুমি দেখো অক্সিজেনে কিন্তু 2টা হাত হইতে পারে, তাই না? মানে তোমার এখানে মিনিমাম 2টা হাত থাকতে হবে যদি তার কেন্দ্রীয় মৌল হইতে হয়, কিন্তু হাইড্রোজেনের হাত থাকে কয়টা? একটা। এই জন্য হাইড্রোজেন কখনো কি হইতে পারে না, কেন্দ্রীয় মৌল হইতে পারে না। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে যদি আমরা এখানে সামারি করি, তাহলে সামারিটা কি দাঁড়ালো? সামারি দাঁড়ালো কেন্দ্রীয় মৌল জিনিসটা কি, যৌগে যে মৌলের জারণ সংখ্যা বেশি থাকে তাকে আমরা বলি কেন্দ্রীয় মৌল। একটা এক্সেপশনাল হচ্ছে যে হাইড্রোজেন কখনো কি হইতে পারবে না, কেন্দ্রীয় মৌল হইতে পারবে না। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। তারপর আরেকটা জিনিস হচ্ছে আমরা যেখানে শিখলাম, যে আমরা তাহলে মেজরিটি কেসে এটা মনে রাখতে পারি যে মাঝখানে যে থাকে সেই হচ্ছে কেন্দ্রীয় মৌল বেসিক্যালি হয়ে থাকে। কিন্তু মানে যদি আমাকে কেউ সংজ্ঞা জিজ্ঞেস করে পরীক্ষায়, তাহলে কিন্তু আমরা সংজ্ঞা বলবো কি, যৌগে যে মৌলের জারণ সংখ্যা বেশি তাই কেন্দ্রীয় মৌল। কিন্তু আমরা যখন মনে রাখবো, তখন আমরা শর্টকাট হিসেবে কি মনে রাখবো, যে মাঝখানে থাকে সেই হচ্ছে কেন্দ্রীয় মৌল। ওকে, কিন্তু পরীক্ষায় কিন্তু এটা লিখিও না। আশা করি এটা বুঝতে পারছো ভাই। আচ্ছা, এখন আমি তোমাকে যদি একটা জিজ্ঞেস করি, সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল জিজ্ঞেস করি এখানে, সেটা হচ্ছে যেরকম আমি তোমাকে জিজ্ঞেস করলাম, ধরো H2O পানি আমি নিলাম, এই পানির মধ্যে কেন্দ্রীয় মৌল কে? আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই পানির মধ্যে কেন্দ্রীয় মৌল কে? একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, পানির মধ্যে 2টো উপাদান আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে তোমার অক্সিজেন। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, তাই না? তাহলে এখানে হিসাব মতে কিন্তু তোমার এখানে এই
যেহেতু এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা বেশি, তাহলে হাইড্রোজেনের কেন্দ্রীয় মূল হওয়ার কথা। কারণ খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কিন্তু কার থেকে বেশি, -2, +1 অবশ্যই -2 থেকে বড় না, +1 কিন্তু অবশ্যই তোমার এখানে -2 থেকে বড়, অর্থাৎ হাইড্রোজেনের জারণ সংখ্যা কিন্তু বেশি। কিন্তু হাইড্রোজেনের জারণ সংখ্যা বেশি হইলেও আমরা প্রথমে একটু কিন্তু এটা লিখেই দিয়েছিলাম যে হাইড্রোজেন কখনো কি হতে পারে না, কেন্দ্রীয় মৌল হতে পারে না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সলিউশন এটার সেটা হবে তোমার এরকম, যদিও হাইড্রোজেনের জারণ সংখ্যা অক্সিজেন অপেক্ষা বেশি, কিন্তু দাঁড়াও ঠিক করে লিখি এটাকে, কিন্তু হাইড্রোজেন কেন্দ্রীয় মৌল হতে পারে না, তাই H2O যৌগে তোমার কেন্দ্রীয় মৌল কে হবে, কেন্দ্রীয় মৌল হবে হচ্ছে আমাদের এখানে ভাই অক্সিজেন। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে আসো, তাহলে আমরা এখন এখানে আসি হিসাব করি যে তাহলে এদের মধ্যে এই আমরা এখানে ধরো 4টা অ্যাসিড লিখছি না, আমরা প্রথমে আগে চলো হিসাব করি যে অক্সো অ্যাসিড আসলে তীব্রতাটা আমরা কিভাবে বাইর করি। আচ্ছা, তাহলে অক্সো অ্যাসিডের তীব্রতা বের করার জন্য তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এখানে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি একটা পেজ অ্যাড করি এখানে, সেটা হচ্ছে যে আমরা লিখবো এখানে এরকম, তাহলে আমি পয়েন্টটা লিখে দিই তোমাকে এখানে। পয়েন্টটা কি, পয়েন্ট হচ্ছে যে অক্সো অ্যাসিডের তীব্রতা হিসেব করার সময় যৌগের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা হিসেব করতে হবে। আচ্ছা, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি, চলো আমি তোমাকে এখানে এক্সাম্পল দেখাই যে এটা দ্বারা আমরা তাহলে কি বুঝাচ্ছি। তাহলে সাপোজ তোমাকে হচ্ছে যে ভাই কোয়েশ্চনের মধ্যে কি বলা হলো দেখো, সাপোজ তোমাকে কোয়েশ্চনের মধ্যে দেওয়া হলো যে এখানে সাপোজ ধরো তোমার কাছে আসে হচ্ছে যে H2SO4, তারপর তোমার কাছে এখানে ধরো দেওয়া আছে হচ্ছে যে HClO4, তারপরে ধরো তোমার এখানে দেওয়া আছে HNO3। তো তোমাকে বলছে এই তিনটার মধ্যে কে বেশি তীব্র তুমি এখানে বের করে দেখাও। তো আমরা এখানে দেখো তো এখানে শর্টকাট হিসেবে কি মনে রাখতে পারি, এখানে কেন্দ্রে কি আছে, সালফার, তাহলে এখানে কেন্দ্রীয় মৌল কত হবে, সালফার হবে। এটার ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কত হবে, ক্লোরিন হবে। এটার ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কত হবে, নাইট্রোজেন হবে, রাইট। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাই ফার্স্টে, যে তোমার H2SO4 এর মধ্যে সালফারের জারণ সংখ্যা কত আমাকে বলতে পারবা? সালফারের জারণ সংখ্যা বের করাটা খুব সোজা, কিভাবে বের করবা, হাইড্রোজেন হচ্ছে কত, +2, কারণ এখানে +1 কিন্তু এখানে 2টা আছে। সালফারের জারণ সংখ্যা তুমি এখানে +X ধরে নাও। অক্সিজেনের এখানে দেখো 4টা আছে, কিন্তু অক্সিজেনের হচ্ছে -2 করে হয়, আর টোটাল জারণ সংখ্যা 0 হয়। তাহলে এখান থেকে যদি আমরা X ক্যালকুলেট করি, X ইকুয়াল টু কত আসবে, এখানে আমার +6 আসবে। অনুরূপ ভাবে তুমি যদি ক্লোরিনেরটা বের করে দেখবা +7 আসবে। কেমনে, +1 দাও, একটা হাইড্রোজেন আছে, ক্লোরিন এটাকে X ধরো, 4 ইন্টু -2 করো, তাহলে এখানে 0 করে দাও, তারপর এখানে তোমার তাহলে X ইকুয়াল টু কত আসবে, +7 আসবে। অনুরূপ ভাবে নাইট্রোজেনটা যদি তুমি দেখো এখানে +1 আছে, নাইট্রোজেনেরটাকে X ধরো, এখানে তাহলে তোমার এই 3 ইন্টু -2, তাহলে এখানে তোমার হবে কত, ইকুয়াল টু 0। তাহলে তোমার এখান থেকে দেখো X ইকুয়াল টু কত আসবে, +5 আসবে। তাহলে আমরা এখানে বলতেছি যে ফার্স্টে তোমার যদি এই অক্সো অ্যাসিডগুলোর যদি তোমার এই যে তীব্রতা বের করতে হয়, তাহলে তোমার আগে এখানে যে কেন্দ্রীয় মৌলগুলো আছে সেগুলোর তাহলে তোমার কি বের করতে হবে, জারণ সংখ্যা বের করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা হবে যে যার জারণ সংখ্যা বেশি সে হচ্ছে তত বেশি তীব্র হবে। তাহলে আমরা এখান থেকে লিখবো এরকম, যে যার জারণ সংখ্যা যত বেশি হবে, যার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি হবে, জারণ সংখ্যা যত বেশি হবে
সে তত বেশি তীব্র হবে। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম ভাই? আমরা এখান থেকে পাইলাম তাহলে যে যার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি হবে সে তত বেশি তীব্র হবে। তাহলে এখানে আমরা স্পষ্টভাবে দেখতেছি এখান থেকে। চলো আমি যদি জিনিসটাকে একটু উপরে তুলে নিয়ে আসি এগুলাকে। আর এখান থেকে আমরা স্পষ্টভাবে কি দেখতেছি ভাই? স্পষ্টভাবে আমরা এখানে দেখতেছি যে HClO4 যেটা আছে হাইপোক্লোরাস অ্যাসিড, এটার সবচেয়ে জারণ সংখ্যা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এখানের মধ্যে এখানে HClO7 কে তাহলে আমরা সবার আগে লিখতে পারি HClO7, এই সবচেয়ে বেশি তীব্র হবে। তারপর এর থেকে তীব্র হবে হচ্ছে H2SO4, এরপরে এখানে হবে HNO3। ওকে, তাহলে এখানে দেখো কেন এরকম হইলো, কারণ এখানে দেখো Clটা এখানে +7 হয়েছে, এটা এখানে +6 হয়েছে, এটা এখানে +5 হয়েছে। তাহলে আমরা এখানে বললাম যে যার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি হবে সে তোমার তত বেশি তীব্র হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছি ভাই আমরা সবাই। আচ্ছা তাহলে চলো এটাকে আমরা একটু বক্স করে দিই এখানে। তাহলে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতা বের করার সিস্টেমটা কি? তোমার অক্সো অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতা বের করার সিস্টেম হচ্ছে তোমার এখানে আগে কি করতে হবে? কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যাটা নির্ণয় করতে হবে। দেন তুমি কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করার পরে দেখবা যে যার জারণ সংখ্যা সবচেয়ে বেশি হবে সে তত বেশি তীব্র হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা করতে পারে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অনেক সময় এমন হইতে পারে যে সাপোজ তোমাকে দুইটা অক্সো অ্যাসিড এখানে দেওয়া আছে, তো দুইটা অক্সো অ্যাসিডেরই তোমার হচ্ছে কি বলতো ভাই, জারণ সংখ্যাটা সমান আসছে, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা সমান আসছে। ভাই এরকম কেমনে হয়? চলো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই এখানে। সাপোজ এখানে চলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এখানে দিলাম তোমার এখানে HNO3, আবার এখানে তোমার আমি দিলাম H3PO4। তাহলে আমি তোমাকে বললাম এখানে দেখো তো কেন্দ্রীয় মৌল কারা কারা হবে। এই যে প্রথম যৌগের জন্য তো নাইট্রোজেন হবে কেন্দ্রীয় মৌল, আর দ্বিতীয় যৌগের জন্য ফসফরাসটা হবে এখানে আমার কেন্দ্রীয় মৌল, কারণ এটা কেন্দ্রে আছে এবং এটা জারণ সংখ্যা ম্যাক্সিমাম হয়। তাহলে এখন দেখো উপরে নাইট্রোজেনের জারণ সংখ্যা কিভাবে বের করবা? হাইড্রোজেন তো +1, নাইট্রোজেনটাকে X ধরে নাও, এখানে 3 জন আছে, -2 করো =0। তাহলে এখান থেকে তোমার কত আসবে? X +5 আসবে। অনুরূপভাবে এখানে দেখো তো ফসফরাসের জন্য কত আসবে? হাইড্রোজেন এখানে 3টা আছে, তো এখানে +3 হবে, এটাকে X ধরো, এখানে 4 আছে, এখানে -2 দাও, =0। তারপরে দেখো এখান থেকে কত আসবে? -8 + 3, তাহলে এটা X +5 আসবে। তাহলে এই ক্ষেত্রে দেখো তো কি হয়ে গেছে, যে এই ক্ষেত্রে তোমার এখানে কিন্তু জারণ সংখ্যা সমান হয়ে গেছে। তাহলে কোনো কারণে যদি জারণ সংখ্যা সমান হয়ে যায় তখন হচ্ছে যে যার কেন্দ্রীয় মৌলের আকার ছোট হবে সে তত বেশি তীব্র হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকম, এরপর পৃষ্ঠায় চলো আমরা যাই। আমি তাহলে এখানে লিখে দিই, যদি কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা সমান হয়ে যায়, জারণ সংখ্যা সমান হয়ে যায়, তবে যার কেন্দ্রীয় মৌলের আকার যত ছোট হবে, কেন্দ্রীয় মৌলের আকার যত ছোট হবে, সে তত বেশি, মানে এখানে কি হবে ভাই? তীব্র হবে। আচ্ছা তাহলে দেখো আমরা এখানে কি বললাম? আমরা এখানে বললাম হচ্ছে যে যার, তাহলে তোমার হচ্ছে কি হবে দেখো তো এখানে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যদি কোনো কারণে সমান হয়ে যায় তবে তার হচ্ছে যে যার কেন্দ্রীয় মৌলের আকার ছোট হবে সে তত বেশি তীব্র হবে। যেমন এখানে খেয়াল করে দেখো, আমাদের এখানে এক্সাম্পলটা কি ছিল? আমাদের এখানে এক্সাম্পল ছিল HNO3 আর হচ্ছে H3PO4। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এখানে এক্সাম্পল ছিল তাহলে HNO3, আরেকটা আমার এখানে ছিল H3PO4, আরেকটা এখানে আমার ছিল এখানে কত দেখো H3PO4, H3PO4। আমরা এখান থেকে দেখলাম এটাও এখানে +5 হয়, এটাও এখানে কত হয় বলতো? +5 হয়। তার মানে দোনোটা এখানে কত হয় বলতো? +5 হয়। তাহলে এই ক্ষেত্রে দোনোটার জারণ সংখ্যা সমান হয়ে গেছে। আর এখানে কেন্দ্রীয় মৌল আমরা স্পষ্ট দেখতেছি, এখানে নাইট্রোজেন আর এখানে ফসফরাস। আমাকে বলতে পারবা নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে ভাই কে ছোট কে বড়? তোমরা নিশ্চয়ই হচ্ছে জানো নাইট্রোজেন এবং ফসফরাস দুজনই হচ্ছে গ্রুপ নাম্বার 7-এ অবস্থিত। তো গ্রুপ নাম্বার 7-এর মধ্যে আমরা সবাই কি জানি দেখো তো? নাইট্রোজেন থাকে উপরের মধ্যে, ফসফরাস থাকে নিচে থাকে, তাই না? তো আমরা সবাই কি জানি নিচ থেকে উপরে গেলে কিন্তু আকারটা বাড়ে। দেখো আমরা যদি একটু করে খেয়াল করে দেখি, গ্রুপ 15 যারা আছে,
আচ্ছা, আমরা গ্রুপ 15 আমরা একটু পরে ছড়া শিখাই দিব যে গ্রুপ 15 আমরা কিভাবে মনে রাখি। আমরা মনে রাখবো নাফিস আছে আন্টির বাসায়। নাফিস আছে আন্টির বাসায়। ওকে, তাহলে এখান থেকে দেখো তো, এখান থেকে না দিয়ে কি হবে? না দিয়ে হবে নাইট্রোজেন, ফিস দিয়ে হবে ফসফরাস, আছে দিয়ে হবে আর্সেনিক, আসে দিয়ে আন্টি দিয়ে হবে অ্যান্টিমনি, যেটাকে আমরা এসবি বলি, আর বাসায় দিয়ে হবে বিসমাথ। ওকে, তাহলে কি মনে রাখবো এখানে? আমরা মনে রাখবো এখানে নাফিস আছে আন্টির বাসায়। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে না এর পরে কিন্তু পি আছে, তো যত নিচে যাবে তত আকার কি হয়? বড় হয় না? আমরা সবাই জানি যে যত তোমার নিচে যায়, মানে একই গ্রুপে যত নিচে যাওয়া যাবে তাদের কিন্তু আকার তত বড় হইতে থাকবে। তার মানে এখানে কিন্তু দেখো, নাইট্রোজেন থেকে ফসফরাসের আকার বড়, ফসফরাস থেকে আর্সেনিকের আকার বড়, আর্সেনিক থেকে অ্যান্টিমনির বড়, অ্যান্টিমনি থেকে বিসমাথের বড়। তাহলে নাইট্রোজেন থেকে কিন্তু ফসফরাসের আকারটা বড়। তাহলে নাইট্রোজেন থেকে যদি ফসফরাসের আকার বড় হয়, তাহলে দেখো তো নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে কে ছোট? ছোট হচ্ছে তোমার নাইট্রোজেন। আর আমরা এখানে বলছি কি, কেন্দ্রীয় মৌলের জনসংখ্যা সমান হলে যার কেন্দ্রীয় মৌলের আকার যত ছোট হবে সে তত বেশি তীব্র হবে। তাহলে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে নাইট্রোজেনটা তোমার ছোট, তাহলে এখানে এটা কিন্তু বেশি তীব্র হবে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে দেখো এখান থেকে আমরা এটাকে আনছি। তাহলে আমি তোমাকে যদি ইন টোটাল সামারি করি, এখানে দেখো দুইটা ঘটনা হইতে পারে। তুমি এখানে ফার্স্টে কি করবে ভাই? ফার্স্ট হচ্ছে তোমাকে যখন এখানে জানার সংখ্যা, তোমাকে যখন এখানে তীব্রতা হিসাব করতে বলবে অক্সো অ্যাসিডের, তখন তুমি যেটা করবা যে সবার এখানে তুমি ওই কেন্দ্রীয় মৌলের জানার সংখ্যাটা বের করবা। তো সবার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করার পরে দুইটা ঘটনা হইতে পারে। একটা ঘটনা হইতে পারে কি, যে তোমার জারণ সংখ্যাগুলো একজন আরেকজন থেকে বড়, তখন যে বড় হবে সে তো তোমার তত বেশি তীব্র হবে। কারণ আমরা এখানে এটা এখান থেকে দেখলাম। আর এমনও হইতে পারে তোমার হচ্ছে ভাই, কেউ কারো থেকে বড় না, দুজনই সমান আর কি। হ্যাঁ, তো সমান হলে কি হবে দেখো তো? সমান হলে যেটা হবে যে যার কেন্দ্রীয় মৌলের আকার যত ছোট হবে সে তত বেশি তোমার এখানে তীব্র হবে। এই জিনিসটা আমাদের একটু এখানে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমি তোমাকে আবার বুঝাই বলি ভাই, কারণ এগুলো ভুল করে ফেলে ম্যাক্সিমাম মানুষজন। এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হচ্ছে তোমার কি বলতো, একটা ঘটনা হচ্ছে তোমার এখানে জারণ সংখ্যাটা একজন আরেকজন থেকে বড় হইতে হবে। বড় হইলে তো কোনো সমস্যাই নেই। বড় হইলে কি হবে বলতো? জাস্ট বড় হইলে যে বড় হবে সে তোমার তত বেশি তীব্র হবে, মানে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা। কিন্তু কিন্তু কোনো কারণে যদি কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যদি সমান হয়ে যায়, তখন আসলে আমার চেক করা লাগবে যে কেন্দ্রীয় মৌলের আকারটাকে। তো যার কেন্দ্রীয় মৌলের আকার যত ছোট হবে সে তোমার তত বেশি তীব্র হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। এটা একটু মনোযোগ দিয়ে মনে রাখিও। আচ্ছা, তাহলে একটা জিনিস তোমাদেরকে চলো শিখাই দিই, যদিও এটা তোমার হচ্ছে চ্যাপ্টার 3-এর পড়া, হয়তো অনেকে এগুলো শিখে আসছো। তারপরে চলো আমি এগুলো একটু শিখাই দিই। সেটা হচ্ছে গ্রুপ 1 কে তুমি কিভাবে মনে রাখবা। গ্রুপ 1 কে মনে রাখবে এরকম: হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। এখানে হাই দিয়ে বেসিক্যালি কি বোঝানো হচ্ছে? হাই দিয়ে বোঝানো হচ্ছে হাইড্রোজেন, লি দিয়ে বোঝানো হচ্ছে লিথিয়াম, না দিয়ে বোঝানো হচ্ছে সোডিয়াম, কে দ্বারা বোঝানো হচ্ছে পটাশিয়াম, রুবি দ্বারা বোঝানো হচ্ছে রুবিডিয়াম, ছেঁচে দ্বারা বোঝানো হচ্ছে সিজিয়াম, ফেলেছে দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার এখানে ফ্রান্সিয়াম। তারপরে তুমি যদি গ্রুপ নাম্বার 2-তে যাও, এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা বিরিয়ানি মোগলাই কাবাব, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। সরিয়ে বাটিতে রাখো। তার মানে বিরিয়ানি দ্বারা মনে রাখবা বেরিলিয়াম, মোগলাই দ্বারা মনে রাখবা ম্যাগনেসিয়াম, কাবাব দ্বারা মনে রাখবা ক্যালসিয়াম, সরিয়ে দ্বারা মনে রাখবা স্টেনসিয়াম, বাটি দ্বারা মনে রাখবা বেরিয়াম, রাখো দ্বারা মনে রাখবা রেডিয়াম। ওকে, তাহলে তুমি এখানে এটা এভাবে মনে রাখতে পারো। তাহলে এখান থেকে আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2টা দেখে ফেললাম। আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছো সবাই ভাই। আচ্ছা, এগুলো যদি তোমার এখানে লাগবে না, জাস্ট তোমার এখানে গ্রুপ 15 রাখতে ছিল, তারপরে তোমাকে আমি এখানে গ্রুপ 1 আর 2 দেখা দিছি। আচ্ছা, আরো কিছু ভাই গ্রুপ কি মনে রাখার টেকনিক আছে? অবশ্যই আছে ভাই। তাহলে চলো আমরা দেখিয়ে আসো যে গ্রুপ 13 কিভাবে মনে রাখবো। বর এলে বর এলে গেলাম ইন্ডিয়া থাইল্যান্ড। তাহলে কি মনে রাখবা? বর এলে গেলাম ইন্ডিয়া থাইল্যান্ড। যেমন এখানে বর দ্বারা বোঝানো হচ্ছে তোমার এখানে বোরন, এলে দ্বারা বোঝানো হচ্ছে অ্যালুমিনিয়াম, গেলাম দ্বারা বোঝানো হচ্ছে গেলিয়াম, ইন্ডিয়া দ্বারা বোঝানো হচ্ছে ইন্ডিয়াম, থাইল্যান্ড দ্বারা বোঝানো হচ্ছে থেলিয়াম। তারপরে গ্রুপ 14 কিভাবে মনে রাখবা?
গ্রুপ 14 মনে রাখবা হচ্ছে তোমার এখানে ছি ছি জেনে শুনে পালালে, ছি ছি জেনে শুনে জেনে শুনে পালালে, জেনে শুনে পালালে, তাহলে ছি দ্বারা মনে রাখবা কার্বন, এই ছি দ্বারা মনে রাখবা সিলিকন, জেনে দ্বারা মনে রাখবা জার্মেনিয়াম, শুনে দ্বারা মনে রাখবা এসএন স্টেনিয়াম, পালালে দ্বারা মনে রাখবা প্লেট পিবি। তারপর গ্রুপ 15 তো অলরেডি লিখে দিছি। তারপরে গ্রুপ 16, গ্রুপ 16 মনে রাখবা ও এসএসসি তে পড়ে, ও এসএসসি তে পড়ে, ও এসএসসি তে পড়ে। তার মানে ও দ্বারা মনে রাখবো অক্সিজেন, এস দ্বারা মনে রাখবো সালফার, এসসি দ্বারা মনে রাখবো সেলেনিয়াম, টি টেলোরিয়াম, পোলোনিয়াম, পিও। এভাবে করে মনে রাখতে পারো। তারপর গ্রুপ 17, এটাই কিভাবে মনে রাখবা ভাই? গ্রুপ 17 মনে রাখবে এরকম, ফেল করলে বলবো আমি আগে, ফেল করলে বলবো আমি আগে। তাহলে ফেল দিয়ে মনে রাখবা ফ্লোরিন, করলে দিয়ে মনে রাখবা ক্লোরিন, বলবো দিয়ে মনে রাখবা ব্রোমিন, আমি দিয়ে মনে রাখবা আয়োডিন, আর আগে দিয়ে মনে রাখবা অ্যাস্টেটাইন। আচ্ছা, তারপর গ্রুপ 18, গ্রুপ 18 কিভাবে মনে রাখবা দেখো, গ্রুপ 18 মনে রাখবা তোমার এখানে এরকম যে হেনা, হেনা আর করিম, আর করিম, জিনিয়াস রাধুনী, জিনিয়াস রাধুনী। তাহলে এখানে হ্যাঁ দ্বারা মনে রাখবা হিলিয়াম, না দ্বারা মনে রাখবা নিয়ন, আর দ্বারা মনে রাখবা আর্গন, করিম দ্বারা মনে রাখবা ক্রিপ্টন, এটা দ্বারা মনে রাখবা জেনন, এটা দ্বারা মনে রাখবা রেডন। ওকে, তাহলে এখান থেকে তুমি এভাবে করে আমরা কি শিখে ফেলতে পারি, গ্রুপ 1 থেকে গ্রুপ 18, সরি গ্রুপ 1 থেকে আমরা ওই যে গ্রুপ মাঝখানে গুলো বাদে, গ্রুপ 1 থেকে বাদ দিয়ে ওই যে মাঝখানে গুলো বাদে আমরা হচ্ছে যে 1 2 তোমার 13 14 15 এগুলো আমরা শিখে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আশা করি এখানে এটা বুঝতে পারছো ভাই। তাহলে আমরা এই জিনিসগুলো এখানে আশা করি বুঝতে পারছি। আচ্ছা, নাইট্রোজেন আর এটা তো গ্রুপ 15 তে অবস্থিত। হ্যাঁ, ওকে, তাহলে আশা করি এগুলো বুঝতে পারছো। তাহলে আমরা তো অলরেডি কি দেখে ফেললাম ভাই? আমরা অলরেডি দেখে ফেললাম যে অক্সো অ্যাসিডের তীব্রতা কিভাবে বের করতে হয়। তাহলে আমরা এখন চলো দেখি যে হাইড্রাসিডের তীব্রতাটা কিভাবে বের করতে হয়। তাহলে আমরা চলো এখন দেখবো যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে হাইড্রাসিডের তীব্রতা। হাইড্রাসিডের তীব্রতাতে কোনো ঝামেলা নাই, অক্সো অ্যাসিডের তীব্রতাতেই ঝামেলা ছিল। হাইড্রাসিডের তীব্রতা, তাহলে আমি যদি অক্সো অ্যাসিডের তীব্রতাটাকে যদি এক লাইনে যদি সামারি করতে চাই, কি হবে? অক্সো অ্যাসিডের তীব্রতা থাকলে তোমাকে বের করতে হলে প্রথমে আগে সবার কেন্দ্রীয় মূল্য বের করতে, কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা বের করতে হবে। জারণ সংখ্যা যদি একজন আরেকজন থেকে বড় হয়, তাহলে যার বড় হবে সে হচ্ছে তোমার তত বেশি তীব্র হবে। যদি কোনো কারণে জারণ সংখ্যাগুলো সমান হয়ে যায়, তখন তোমার হচ্ছে কেন্দ্রীয় মূলের আকার বের করতে হবে। যার আকার ছোট সে তোমার তত বেশি তীব্র হবে। এভাবে করে তুমি সামারি করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে চলো একটা জিনিস তাহলে দেখাই। আমি যদি এখানে 4টা অ্যাসিড দিই, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কে কার থেকে বেশি তীব্র হবে, সাপোজ এখানে আমরা দিলাম তোমার হচ্ছে যে H2SO4, HClO4, H3PO4, HNO3, এই 4জনের মধ্যে কে কার থেকে বড় হবে? তোমার তাহলে ফার্স্ট কাজ কি হবে? আগে ধরো এটা সালফার, এটা ক্লোরিন, এটা ফসফরাস, এটা তোমার এখানে নাইট্রোজেন। সালফারের জারণ সংখ্যা কত হয়? সালফারের জারণ সংখ্যা তোমার এখানে হবে দেখো +6 হবে, ক্লোরিনেরটা কত হবে? +7 হবে, এটা কত হবে? +5 হবে, এটা কত হবে? +5 হবে। তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতেছি সবচেয়ে বড় হচ্ছে 7, তাহলে HClO4 এটা সবচেয়ে বেশি তীব্র হবে। তারপর এটা থেকে হচ্ছে H2SO4 তীব্র হবে। তারপর দেখো এই দুইটা হচ্ছে সমান, তো সমানের ক্ষেত্রে তাহলে যার আকার ছোট সে তত বেশি তীব্র হবে। নাইট্রোজেনের আকার ছোট, তাহলে নাইট্রোজেন আগে থাকবে, অর্থাৎ HNO3, আর এখানে H3PO3, সরি PO4। হ্যাঁ, তাহলে এইভাবে করে তুমি হচ্ছে এটা একটু মনে রাখবা, কারণ এগুলো কিন্তু পরীক্ষা অনেকবার আসছে। তোমাকে বলবে কে কার থেকে বেশি তীব্র বা কোন ক্রমটা এখানে ঠিক আছে, তো তুমি তখন এইভাবে আনসার করতে পারবা। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা দেখি হাইড্রাসিডের তীব্রতা কিভাবে বের করতে হয়। একটা জিনিস খেয়াল করে দেখো, হাইড্রাসিডের ক্ষেত্রে কি হয়। হাইড্রাসিডের যদি তুমি এক্সাম্পল দেখো, হাইড্রাসিডের এক্সাম্পল গুলো কি ছিল দেখো, হাইড্রোজেন ব্রোমাইড ছিল, হাইড্রোজেন ক্লোরাইড ছিল, হাইড্রোজেন ফ্লোরাইড ছিল,
আর হচ্ছে যে ভাই তোমার এখানে হাইড্রোজেন আয়োডাইড ছিল, রাইট? এখানে একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কোনো অক্সিজেন নাই। আর এখানের মধ্যে একটা জিনিস তুমি আর একটা লক্ষণীয় বিষয় আছে, এদের সবার কাছে কিন্তু হাইড্রোজেন আছে। তার মানে আসলে বেসিক্যালি এদের যদি আমি এখন তীব্রতার মানে ক্রম বের করতে চাই, সেখানে কিন্তু হাইড্রোজেনটা কোনো ভূমিকা রাখবে না। কেন আমি তোমাকে বুঝাই বলে হাইড্রোজেন কেন ভূমিকা রাখবে না? কারণ সবার মধ্যে হাইড্রোজেন আছে। এমন যদি হইতো একজনের মধ্যে হাইড্রোজেন বেশি আছে, একজনের মধ্যে হাইড্রোজেন কম আছে, তাহলে একটা ম্যাটার না হলে ছিল। কিন্তু এখানে আমরা দেখতেছি এদের মধ্যে সবার সবার কি আছে বলতো, হাইড্রোজেন গুলা সবার মধ্যে সেম আছে। তাহলে এখানে আসলে তীব্রতা কে কার থেকে বেশি হবে, এটার ক্ষেত্রে হাইড্রোজেন আসলে তেমন কোনো ভূমিকা রাখবে না। এখানে ভূমিকা রাখবে কারা? এই যে ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন এবং তোমার ক্লোরিন। কেন এরা ভূমিকা রাখবে? কারণ এরা দেখো, এরা কিন্তু প্রত্যেকটা অ্যাসিডের জন্য এরা কিন্তু ডিফারেন্ট। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো, এই যে আমরা এখানে এই যে আমরা এখানে ব্রোমিনকে লিখতেছি, ক্লোরিনকে লিখতেছি, ফ্লোরিনকে লিখতেছি, আয়োডিনকে লিখতেছি, এরা সবাই কি? এরা সবাই কিন্তু তোমার হচ্ছে অ্যানায়ন। এরা সবাই কি বলতো? এরা সবাই হচ্ছে তোমার এখানে অ্যানায়ন, রাইট? এরা হচ্ছে সবাই হচ্ছে এখানে অ্যানায়ন। আচ্ছা, তাহলে হাইড্রোসিডের তীব্রতা তুমি কি মনে রাখবা? কেমনে মনে রাখবা আমি তোমাকে বলি। তুমি মনে রাখবা অ্যানায়নের আকার যত বড় হবে সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। তাহলে মনে রাখবো এরকম যে অ্যানায়নের আকার যত বড় হবে, মনে রাখবো এখানে অ্যানায়নের আকার যত বড় হবে, যত বড় হবে সে হাইড্রাসিড তত বেশি তীব্র হবে। যেমন এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো, এখানের মধ্যে এই আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিনের মধ্যে কে সবচেয়ে বড় ভাই? সবচেয়ে বড় কিন্তু হচ্ছে তোমার এখানে আয়োডিন। ভাই কিভাবে বুঝছেন? এই যে দেখো, আমরা কিছুক্ষণ আগে গ্রুপ 17 লিখে আসছি না? দেখো গ্রুপ 17তে এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে আয়োডিন সবার নিচে আছে। তাহলে আয়োডিন হচ্ছে সবচেয়ে বড় হবে, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন। তাহলে এখানে যদি আমরা ক্রমটা লিখতে চাই, তাহলে আয়োডিনের আকার যেহেতু সবচেয়ে বড়, তাই আয়োডিন সবচেয়ে বেশি তোমার হচ্ছে তীব্র হবে। তারপরে কি হবে বলো তো এখানে? তারপরে হবে তোমার এখানে HBr, এরপর কি হবে এখানে HCl, আর এরপর কি হবে এখানে HF। তো এভাবে করে তুমি আসলে কি করতে পারো বলো তো? এভাবে করে তুমি আসলে চাইলেই হচ্ছে যে ভাই তোমার এখানে হাইড্রাসিডের তীব্রতাগুলোকে তুমি এখানে বের করে ফেলতে পারো। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে হাইড্রাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, যে যার অ্যানায়নের আকার যত বড় হবে সে হাইড্রাসিড তত বেশি তোমার এখানে তীব্র হবে। আচ্ছা, তো যদি এবার আমরা ক্ষারকের তীব্রতাতে যাই, আমরা তাহলে তো অ্যাসিডের তীব্রতা নিয়ে আলোচনা করে ফেলছি। তো ক্ষারকের তীব্রতা আসলে ঝামেলা ঝামেলা তেমন একটা নাই। তারপরে চলো আমরা আলোচনা করি, আসো, যে ক্ষারকের তীব্রতা। তাহলে আসলে আমরা আলোচনা করি ক্ষারকের তীব্রতা। আচ্ছা, তুমি যদি ক্ষারককে লক্ষ্য করে থাকো, দেখবা ক্ষারকের মধ্যে কি থাকে তোমার, আমি তোমাকে একটু করে বুঝাই বলি। আমাকে একটা ক্ষারকের এক্সাম্পল তোমাকে দিই। ক্ষারকের মধ্যে থাকবে তোমার ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষারক। তারপর আমি তোমাকে বললাম এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা আরেকটা ক্ষারক। তারপর এখানে আমি তোমাকে জিজ্ঞেস করলাম লিথিয়াম হাইড্রোক্সাইড, এটা আরেকটা ক্ষারক। তারপর হচ্ছে তোমার এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এও হচ্ছে তোমার আরেকটা ক্ষারক। আবার ধরো তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এও হচ্ছে একটা তোমার ক্ষারক। তাহলে ক্ষারক হওয়ার জন্য বেসিক্যালি কি লাগতো ভাই? OH কে লাগতো, রাইট? এখানে কাকে লাগতো বলো তো? OH কে লাগতো। তাহলে এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, সবগুলা ক্ষারকের মধ্যে কিন্তু OH আছে। তাহলে বেসিক্যালি আসলে OH দ্বারা তুমি আসলে ক্ষারকের তীব্রতা বের করতে পারবা না। কারণ দেখো এদের মধ্যে যে OH, সবগুলো ক্ষারকের মধ্যে কিন্তু OH-টা কমন আছে। সেখানে আসলে OH দিয়ে কোনো লাভ নাই আমাদের। তাহলে এখানে আমাদের কাদেরকে নিয়ে কাজ করতে হবে? সোডিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামকে নিয়ে। তাহলে এদেরকে আমরা কি বলি? এদেরকে কিন্তু আমরা ক্যাটায়ন বলি। এদেরকে আমরা কি বলি বলতো? এদেরকে হচ্ছে আমরা ক্যাটায়ন বলি। এই যে দেখো, এগুলোকে আমরা কি বলি ভাই? এগুলোকে আমরা বলি হচ্ছে তোমার এখানে ক্যাটায়ন। ওকে, আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার হাইড্রাসিডের ক্ষেত্রে কি ছিল? অ্যানায়নের আকার যত বড় হবে, এটার ক্ষেত্রে হাইড্রাসিডের ক্ষেত্রে তারা ছিল অ্যানায়নের আকার যত বড় হবে হাইড্রাসিড তত বেশি তীব্র হবে। আর এদের ক্ষেত্রে সিমিলারলি কি মনে রাখবা জানো? এদের ক্ষেত্রে মনে রাখবা জাস্ট অ্যানায়নের পরিবর্তে ক্যাটায়নকে মনে রাখবা, কারণ এখানে তো ক্যাটায়নটা ডিফারেন্ট। তাহলে মনে রাখবা ক্যাটায়নের আকার যত বড় হবে, ক্যাটায়নের আকার যত বড় হবে সে ক্ষারক তত বেশি তীব্র হবে, তত বেশি তীব্র হবে। তাহলে কি মনে রাখবো ভাই? আমি তোমাকে বুঝাই বলি তাহলে। তোমার হচ্ছে ভাই, তাহলে হাইড্রাসিডের ক্ষেত্রে আমরা কি মনে রাখছি? অ্যানায়ন দিয়ে মনে রাখছি। আর তাহলে ক্ষারকের ক্ষেত্রে আমরা কি দিয়ে মনে রাখবো ভাই? ক্যাটায়ন দিয়ে মনে রাখবো।
অ্যানায়নের ক্ষেত্রে তোমার হচ্ছে অ্যানায়নের আকার যত বড় হবে, আর ক্যাটায়নের ক্ষেত্রে মানে ক্ষারকের ক্ষেত্রে ক্যাটায়নের আকার যত বড় হবে। তাহলে মনে রাখবা ক্যাটায়নের আকার যত বড় হবে তোমার এখানে, তাহলে কি হবে বলো তো, ক্যাটায়নের আকার যত বড় হবে তোমার এখানে সে ক্ষারক তত বেশি তীব্র হবে। আচ্ছা, তাহলে আমাকে বলতে পারবা সোডিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কে বড় কে ছোট? আমি যদি এদেরকে একটু করে সাজাতে চাই, খেয়াল করে দেখো ভালো করে ভাই। এই যে তোমার এখানে দেখো, লিথিয়ামটা তোমার এখানে 1 নম্বর গ্রুপে হবে, লিথিয়ামের নিচে হবে তোমার এখানে সোডিয়াম হবে, সোডিয়ামের নিচে এখানে পটাশিয়াম হবে। অনুরূপভাবে এখানে দেখো ম্যাগনেসিয়ামটা তোমার সোডিয়ামের পাশে হবে, আর ক্যালসিয়ামটা তোমার এখানে হবে। তাই না? এখানে 5জনই তো আছে, তাই না? সোডিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি হচ্ছে যে আকারটা কিভাবে কিভাবে বাড়ে দেখো তো। আমরা সবাই জানি যে পর্যায় সারণীর একই গ্রুপে যদি আমরা, তোমার এখানে খেয়াল করে দেখো, আমরা যদি একই গ্রুপে যদি আমরা উপর থেকে যদি নিচে যাই, তাহলে আমার আকারটা কি হয়? বাড়ে। তাহলে আমরা সবাই জানি যে আমরা যদি কোনো কারণে উপর থেকে যদি নিচে যাই, তাহলে আমার আকারটা হচ্ছে তোমার এখানে বাড়বে। তার মানে আমি যদি একটু করে এখানে লিখে দিই যে আমি যদি একই গ্রুপের কোনো কারণে আমি যদি উপর থেকে যদি কোথায় যাই, নিচে যাই, তাহলে আমার আকার যেটা আছে এটা কি হবে? বাড়বে। আবার কোনো কারণে যদি আমি এখানে, তোমার এখানে একই পর্যায়ের মানে পর্যায় মানে তো আমরা এগুলো বোঝার কথা। আমরা যদি ভাই তোমার এখানে বাম থেকে যদি ডানে যাই, দেখো তো আকারের বেলা সেটা কি হয়? আকারটা সেক্ষেত্রে কমে যায়, রাইট? এগুলো তো আমরা 9-10 পড়ে আসছি ভাই পর্যায় সারণীর এখানে। তাহলে আমি তোমাকে বুঝাই বলি, একটা গ্রুপে ধরো, এই যে ধরো ফার্স্ট গ্রুপটা চিন্তা করো, এই গ্রুপের তুমি যদি উপর থেকে যদি নিচে যাও, শক্তি স্তর বাড়ে না? শক্তি স্তর বাড়ার কারণে কি হয় বলো তো, তোমার এখানে আকারটাও তোমার এখানে বেড়ে যায়। কিন্তু তুমি যখন ধরো সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম একই পর্যায়ে আছে, এই পর্যায়ে যখন সোডিয়াম থেকে তুমি যখন ম্যাগনেসিয়ামের দিকে যাবা, অর্থাৎ বাম থেকে যখন তুমি ডানে যাবা, তখন কিন্তু তোমার কি হয়? আকারটা কমে যায়। কেন আকার কমে যায় ভাই? সাপোজ ধরো সোডিয়ামের বেলায় ইলেকট্রন কয়টা থাকে? 11টা। প্রোটন কয়টা থাকে? 11টা। তাহলে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে টেনে ধরে রাখে। কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রোটন থাকে 12টা আর ইলেকট্রনে থাকে 12টা। তাহলে প্রোটন তোমার কি থাকে? বেশি থাকতেছে না সোডিয়াম থেকে? তখন এই ক্ষেত্রে কি হয়? সেই ইলেকট্রনগুলোকে আরো জোরে টান দেয়। ইলেকট্রনকে যে সে যখন আরো জোরে টান দেয়, তখন আকারটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তাহলে আমরা সবাই জানি একই গ্রুপের যদি আমরা উপর থেকে যদি নিচের দিকে যাই, তাহলে আমার এক্ষেত্রে আকারটা বাড়ে। আর আমি যদি একই পর্যায়ে যদি বাম থেকে যদি ডানে যাই, তাহলে কিন্তু আমার আকারটা কমে যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা বললাম যে ক্যাটায়নের আকার যত বড় হবে সে তোমার তত বেশি তীব্র হবে। আমরা এখান থেকে তাহলে দেখতেছি স্পষ্ট, সবচেয়ে বড় এখানে হচ্ছে পটাশিয়াম। তাহলে এখানের মধ্যে সবচেয়ে তীব্র ক্ষার কি হবে? এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপর দেখো তো ক্যালসিয়াম, এটারও কিন্তু তোমার এখানে এই ক্যালসিয়ামের তোমার এখানে কয়টা আছে? এই যে তোমার এখানে শক্তি স্তর কয়টা আছে? 3টা মানে তোমার এখানে কয়টা শক্তি স্তরে ইলেকট্রন থাকে? 3টা শক্তি স্তরে। তাহলে ক্যালসিয়ামের পরে কিন্তু বড় কে হবে বলো তো? সরি, পটাশিয়ামের পরে তাহলে কিন্তু বড় কে হবে বলো তো? ক্যালসিয়াম। তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে ক্যালসিয়াম, সরি পটাশিয়াম। তাই এখানে সবচেয়ে তীব্র কে বলো তো? পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপরে তোমার এখানে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, রাইট? তারপরে তোমার এখানে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপর তোমার এখানে হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তারপরে তোমার এখানে হবে লিথিয়াম হাইড্রোক্সাইড। ভাই আপনি কিভাবে বুঝছেন এগুলা? চলো আমি তোমাকে বুঝাই বলে আমি কিভাবে বুঝছি এটা। হ্যাঁ, দাঁড়াও, তাহলে এটাকে একটু এদিকে আনি আমরা। আমি তারপর তোমাকে বুঝাই বলতেছি আমি কিভাবে আসলে এটা বুঝতে পারছি। দাঁড়াও, আকার। হ্যাঁ দেখো, মনোযোগ দিয়ে লক্ষ্য করো ভাই, আমাকে একটু করে বলো, প্রথমটার ক্ষেত্রে শক্তি স্তর কয়টা থাকবে? তো কয়টা শক্তি স্তরে ইলেকট্রন থাকবে? 2টা শক্তি স্তরে। সোডিয়ামের বেলায় 3টা শক্তি স্তরে। ক্যালসিয়ামের বেলায় 4টা শক্তি স্তরে। তাহলে অবভিয়াসলি 4টা শক্তি স্তর যারা যারা আছে তারা তো অন্যগুলা থেকে বড় হবে। তাহলে পটাশিয়াম আর ক্যালসিয়াম অবশ্যই তোমার লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম থেকে বড় হবে। আবার পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কে বড়? পটাশিয়াম বড়, কারণ পটাশিয়াম বামে অবস্থিত। তাহলে পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে পটাশিয়াম বড় হয়েছে। দেন এবার আসবে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের পালা। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম দেখো অবশ্যই লিথিয়াম থেকে বড় হবে, কারণ এখানে 3টা শক্তি স্তর থাকে, মানে 3টা শক্তি স্তরে ইলেকট্রন থাকে। তারপরে খেয়াল করে দেখো এখানে যে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কে বড় হইলো? সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কিন্তু সোডিয়াম বড়। তাহলে এই জন্য তোমার এখানে সোডিয়ামটাকে আগে লিখছি আমরা এখানে। আর এরপর যদি দেখো, এরপর ম্যাগনেসিয়ামটাকে আমরা এখানে লিখছি এরপরে। আর তোমার এখানে দেখো এরপরে তো লিথিয়াম সবার লাস্টে গিয়ে এখানে বসছে। আশা করি এটা বুঝতে পারছো ভাই, এবং এটাতে কোনো প্রবলেম নাই। এভাবে করে আমরা কি বের করি বলতো? এভাবে করে হচ্ছে আমরা তোমার ক্ষারকের তীব্রতাগুলা বের করে থাকি। চলো আমরা নতুন টপিক স্টার্ট করি তাহলে ভাই। এগুলো তো একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক ছিল।
তাহলে আমরা এখন স্টার্ট করবো তোমার হচ্ছে পানির আয়নিক গুণফল। আসো পানির আয়নিক গুণফলটা আমরা শেষ করে ফেলি, এটা ইজি টপিক। দেখো ফার্স্ট অফ অল আমি যদি এখানে 1 মোল পানিকে নিই, আমি যদি এখানে 1 মোল পানিকে নিই, 1 মোল পানি দেখো তো আমার কিভাবে ভাঙবে। বেসিক্যালি আমি যদি দ্রবণে রাখি এটাকে, 1 মোল পানি আমার এখানে কিভাবে ভাঙবে, আমার এখানে ভাঙবে হচ্ছে এইচ প্লাস এবং তোমার এখানে হচ্ছে OH মাইনাস আকারে যদি আমি পানিকে নিই। আর মনে রাখবা যদি এখানে আমি 2 মোল পানিকে নিতাম তাহলে সে কিভাবে ভাঙতো দেখো, 1 মোল পানিকে নিলে শুধু এইচ প্লাস এবং OH মাইনাস আকারে ভাঙবে। আর এখানে যদি আমি 2 মোল পানিকে নিই তাহলে এখানে ভাঙবে কিভাবে জানো, একটু মনে রাখবা এটা, H3O প্লাস এবং OH মাইনাস আকারে। দেখো জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি, এখানে H3O প্লাস এবং হচ্ছে তোমার OH মাইনাস আকারে। তার মানে আমি তোমাকে বুঝাই বলি, তুমি যদি এখানে 1 মোল পানিকে নাও তাহলে তোমার এটা ভাঙবে H প্লাস এবং OH মাইনাস আকারে। কিন্তু তুমি যদি 1 মোলের জায়গায় যদি কয় মোলকে নাও, 2 মোলকে নাও, তখন সে আসলে ভাঙবে H3O প্লাস আর হচ্ছে OH মাইনাস আকারে। তাহলে ভাই তোমার মনে প্রশ্ন আসবে, ভাই আমরা তো H প্লাসকে তো আমরা চিনি, যেমন H প্লাসের নামটা কি ভাই, H প্লাস এটার নাম হচ্ছে হাইড্রোজেন আয়ন, এটার নাম হচ্ছে আমাদের কি বলতো হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন। আরেকটা হচ্ছে ভাই আমাদের এখানে যদি আমরা দেখি H3O প্লাস, এটার নাম হচ্ছে তোমার হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন। এখন এই যে হাইড্রোজেন আয়ন এবং তোমার হাইড্রোনিয়াম আয়ন, এদের আসলে ধর্মের মধ্যে খুব একটা ডিফারেন্স দেখা যায় না। তাই অনেক সময় কি করা হয়, অনেক বইতে হাইড্রোনিয়াম আয়নটাকেই তোমার কি বলা হয়, হাইড্রোজেন আয়নের মানে ইকুইভ্যালেন্ট বলা হয় আর কি। হ্যাঁ, মানে অনেক সময় কি হয় দেখো, এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন যারা দুইটা আছে এদের ধর্মের মধ্যে আসলে খুব একটা পার্থক্য দেখা যায় না। তাই অনেক জায়গাতে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোনিয়াম আয়নটাকে পরস্পর ইন্টারচেঞ্জ করেও লেখা যায়, মানে তোমার হচ্ছে এটার পরিবর্তে ওটাকেও তুমি প্রকাশ করতে পারো। এরা আসলে খুব একটা ডিফারেন্ট কিছু না আর কি। হ্যাঁ, মানে এদের আসলে ইকুইভ্যালেন্ট আকারে লেখা যায়। আচ্ছা আচ্ছা, ইকুইভ্যালেন্ট মানে কি আর ইকুয়াল মানে কি, এটা হয়তো এক্সাম্পল তোমাকে অনেকবার দিছি আমি, তারপরে তোমাকে আমি চলো আমি একবার বুঝাই দিই, যারা দেখো না ওই ভিডিওগুলা আমি তোমাকে বুঝাই বলি যে ইকুয়াল এবং ইকুইভ্যালেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়। ইকুয়াল আর একটা আমরা বলতেছি এখানে ইকুইভ্যালেন্ট, এদের মধ্যে ডিফারেন্সটা কোথায় খেয়াল করে দেখো। সাপোজ ধরো তুমি একটা জায়গা আছে এখানে, ধরো এটা এ জায়গা, ধরো তুমি এ জায়গা থেকে রিক্সা করে বি জায়গাতে যাবা। সাপোজ ধরো তুমি এ জায়গা থেকে রিক্সা করে বি জায়গাতে যাবা। এখন এ জায়গা থেকে তুমি যখন রিক্সা করে বি জায়গায় যাবা, ধরো ভাড়া হচ্ছে তোমার এখানে 20 টাকা। এখন তুমি কি করলা, রিক্সায় ওঠার আগে 2টা পটেটো চিপস কিনছো 10 টাকা 10 টাকার। হ্যাঁ, এখন এ জায়গা থেকে তুমি বি জায়গায় গেছো, তো রিক্সাওয়ালা বলতেছে তোমাকে মামা ভাড়া দেন। তখন তুমি কি করছো, 20 টাকা না দিয়ে ওই 2টা পটেটো চিপস দিছো। দেখো তুমি কিন্তু ভুল কিছু করো নাই, কেন, কারণ পটেটো চিপসের দামও 20 টাকা আর তোমার হচ্ছে যে টাকাও ছিল, ভাড়াও ছিল 20 টাকা। তাহলে তুমি কি করছো, এখানে 20 টাকা না দিয়ে 20 টাকার ইকুইভ্যালেন্ট জিনিস দিছো। দেখো এখানে কিন্তু পটেটো চিপস দিছো, পটেটো চিপস গুলো কি হচ্ছে বলতো 20 টাকার ইকুইভ্যালেন্ট, 20 টাকার কিন্তু ইকুয়াল না। এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে যে কি, এখানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন এরা কিন্তু ইকুয়াল না, এরা হচ্ছে পরস্পরের কি বলতো ইকুইভ্যালেন্ট। ওকে, মানে সমতুল্য আর কি। মানে এদেরকে দুজনকে একই সাথে মানে মোটামুটি সিমিলার ওয়েতে কম্পেয়ার করা যায়, এদের ধর্মগুলো সেম হয়। আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু কনফিউশনে পড়িও না, এটা একটু তাহলে মনে রাখিও। আচ্ছা, তাহলে এখানে দেখো OH আয়ন যেটা আছে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, হাইড্রোক্সাইড আয়ন এটাকে আমরা বলতে পারি। ওকে ভাই, তাহলে এইবার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো, আমি এই যে এখানে যদি এখানে কোনো কারণে যদি আমি সাম্য ধ্রুবক যদি আমরা কে এর সূত্র অ্যাপ্লাই করতে চাই, কোনো কারণে যদি আমরা এখানে সাম্য ধ্রুবক কে এর যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই, আমরা যে কোনো বিক্রিয়াতে কে এর সূত্র অ্যাপ্লাই করতে পারি। চাইলে আমরা যদি দ্বিতীয় বিক্রিয়াতে কে এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে এখানে আমার কত আসবে দেখো তো, দ্বিতীয় বিক্রিয়ার জন্য আমার এখানে আসবে তোমার এখানে H3O প্লাস আর হচ্ছে এখানে OH মাইনাস আসবে, কারণ যেহেতু এর উৎপাদ অবস্থায় আছে আর বিক্রিয়ক অবস্থায় কি আছে H2O। H2O লেখার পর এখানে স্কোয়ার বসবে। তাহলে তাহলে যদি আমরা এখানে সাম্য ধ্রুবক যদি কে বের করার চেষ্টা করি সেটা হবে H3O প্লাস আর হচ্ছে OH মাইনাস ডিভাইডেড বাই H2O এর স্কোয়ার। আচ্ছা, যদি তুমি এখানে ক্রস গুণন করো তাহলে এখান থেকে দেখো তুমি এখান থেকে কি নিয়ে আসতে পারতেছো, কে ইন্টু H2O এর স্কোয়ার ইকুয়ালস টু H3O প্লাস আর এখানে হচ্ছে পাচ্ছ তুমি হচ্ছে OH মাইনাস। তাহলে এখানে তুমি একটা যে H3O প্লাস এবং তুমি এখানে কি পাইছো আর একটা OH মাইনাস পাইছো না, তো এই দুইটার যে গুণফল, এই গুণফলটাকে আমরা তোমার এখানে পাইছি করে দেখো তো, কে ইন্টু H2O স্কোয়ার। আর কে ইন্টু H2 ওর ঘনমাত্রার স্কোয়ার যেটা আছে এটাকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে তোমার কে ডাব্লিউ দিয়ে, সংক্ষেপে কি দেখি ভাই কে ডাব্লিউ দিয়ে। তাহলে কে ডাব্লিউ আমরা এখানে পাচ্ছি H3O প্লাস
H3O প্লাস আর হচ্ছে তোমার OH মাইনাস। তাহলে যেখানে এই KW সমান সমান কত, K ইন্টু H2O এর স্কোয়ার। তাহলে যদি আমরা এখন এখানে পানির আয়নিক গুণফল বলতে চাই, সংজ্ঞা বলতে চাই, তাহলে আমরা সংজ্ঞা বলতে পারি কি, পানির আয়নিক গুণফল হচ্ছে বেসিক্যালি এই হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের সক্রিয় ভরের গুণফল। যেমন দেখো এখানে থার্ড ব্র্যাকেট আমরা যখন দিচ্ছি এবং এদের তো মূল সংখ্যা 1 ছিল, তাই পাওয়ার আসলে 1 বসছে, তাহলে আসলে এগুলো হচ্ছে সক্রিয় ভরকে বোঝাচ্ছে। তাহলে বেসিক্যালি এখানে হয়েছে কি, দেখো তো কেন এটাকে পানির আয়নিক গুণফল বলা হচ্ছে, খেয়াল করে দেখো। KW বা পানির আয়নিক কেন গুণফল বলতেছে দেখো, কারণ পানিকে ভাঙলে তুমি এইসব আয়ন পাইছো, যেমন এখানে হাইড্রোনিয়াম আয়ন পাইছো, OH আয়ন পাইছো, আর এদের আয়নকেই তুমি হচ্ছে যে গুণফল করতেছো। এই জন্য এটাকে কি বলা হয় বলতো, এই টোটাল জিনিসটাকে পানির আয়নিক গুণফল বলা হয়। তার মানে এই যে KW যেটা দেখতেছো, এই KW-টাকে বলা হয় পানির আয়নিক গুণফল। আর এখানে আমরা জাস্ট কি করছি বলতো, KW-টাকে এই যেখানে K ইন্টু H2O স্কোয়ারটাকে রিপ্লেস করে দিচ্ছি, মানে K ইন্টু H2O স্কোয়ার মানে কত এখানে KW। এগুলো মুখস্থ রাখার দরকার নাই, জাস্ট এখানে দেখলা। তাহলে যদি আমাকে যদি এখন জিজ্ঞেস করে যে পানির আয়নিক গুণফল তাহলে আমরা কাকে বলবো, তখন তুমি বলবে এরকম, হাইড্রোনিয়াম আয়ন এবং এবং হাইড্রোক্সাইড আয়নের সক্রিয় ভরের গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। পানির আয়নিক গুণফল বলে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা তাহলে এখানে আয়নিক গুণফল KW কত পাইছি, H3O প্লাস আর হচ্ছে OH মাইনাস। কোনটাকে ইউজ করে, দ্বিতীয় বিক্রিয়াকে ইউজ করে। এখন কেউ যদি বলতো ভাই আমি প্রথম বিক্রিয়াটাকে ইউজ করে কি পানির আয়নিক গুণফল বের করতে পারবো, 100% পারবো ভাই। চলো আমি কিভাবে বের করবো আমি তোমাকে দেখাই। একটা কাজ করি তাহলে, এই জিনিসটাকে তাহলে এই পাশে নিয়ে আসি, তারপরে তোমার এইখানে যে আমরা জিনিসটা পাইছি এটাকে চলো আমরা এই পাশে নিয়ে যাই, এবং চলো আমরা তাহলে এই জিনিসটাকে চলো আমরা তাহলে এখানে নিয়ে যাই। আচ্ছা, তাহলে দাঁড়াও, এটা তাহলে উপরে তুলে দিই একটু স্পেস করার জন্য। হ্যাঁ, তাহলে চলো আমরা এখানে কোথায় হলো এইটা, KW ইকুয়াল টু ছিল, তাহলে চলো আমরা এইটাকে তাহলে একটু উপরে তুলে দিই ভাই। দেন আসো আমরা ওই যে প্রথম বিক্রিয়াটা দিয়েও তোমার এখানে দেখাই দিই আমি। তাহলে এবার যদি তুমি এই যে সাম্য ধ্রুবক যদি প্রথম বিক্রিয়াতে অ্যাপ্লাই করতে চাইতা, সাম্য ধ্রুবক প্রথম বিক্রিয়াতে যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে প্রথম বিক্রিয়াতে কত পাইতা ভাই, প্রথম বিক্রিয়াতে পাইতা এখানে যে H প্লাস OH মাইনাস, আর এখানে এরপরে পাইতা হচ্ছে তোমার এখানে H2O। তাহলে এখানে কত আসতো, তুমি যদি ক্রস গুণন করতা তাহলে K ইন্টু H2O ইকুয়াল টু তোমার এখানে আসতো H প্লাস, আর একটা তোমার এখানে আসতো OH মাইনাস। আর K ইন্টু H2O যেটা দেখতেছো এটাকে যারা আমরা কি লিখে দিতে পারতাম, KW, H প্লাস আর একটা হচ্ছে তোমার এখানে OH মাইনাস। ওকে, তাহলে এখানে এই KW মানে এই ক্ষেত্রে কত হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে তোমার K ইন্টু H2O। তাহলে চলো তোমাকে জিনিসটা আমি বুঝাই দিই। বেসিক্যালি ভাই পানির আয়নিক গুণফল মানে কি, মানে এই KW এর আগে কার সমান হইতে হবে, KW এটা হইতে হবে এই যে ধরো H প্লাস অথবা হাইড্রোনিয়াম আয়ন যে কোনো একজনকে থাকতে হবে এখানে, আর এটা হচ্ছে OH আয়নের গুণফল এখানে থাকতে হবে। আর প্রথম বিক্রিয়াটার জন্য KW হবে তোমার এখানে H3O প্লাস আর হচ্ছে OH মাইনাস, এবং KW সমান হবে K ইন্টু H2 স্কোয়ার। অর্থাৎ তুমি যদি এখানে হাইড্রোনিয়াম আয়নকে নাও তখন KW কত হবে, K ইন্টু H2 স্কোয়ার, আর এখানে অথবা KW ইকুয়ালস টু H3O প্লাসের OH মাইনাসের গুণফল। আর তুমি যদি এখানে হাইড্রোজেন আয়নকে নাও, মানে প্রথমটাকে নিয়ে যদি চিন্তা করো, তাহলে এখানে KW সমান হবে K ইন্টু H2O, আর এখানে KW আর একটা ফর্মুলা কত হবে H প্লাস এবং OH মাইনাস। সেগুলোকে তোমার মুখস্থ রাখার দরকার নেই ভাই, কারণ এগুলো থেকে ম্যাথ দেয় না, যেগুলো থেকে দিবে সেগুলো আমি তোমাকে দেখাই দেবো এখানে। জাস্ট তাহলে আমরা একটু আপাতত এতটুকু মনে রাখি, আমরা এখানে কি কি মনে রাখবো তাহলে, আমরা মনে রাখবো যদি আমাকে কখনো ব্যাখ্যা করতে বলে পানির আয়নিক গুণফল ব্যাখ্যা করো, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তুমি এই দুইটার মধ্যে যে কোনো একটা বিক্রিয়াকে লিখবা, লিখার পরে ধরো সেকেন্ড বিক্রিয়াটা লিখছো, তখন সেকেন্ড বিক্রিয়াটার জন্য সাম্য ধ্রুবক লিখবা, এটা পাবা, তখন এই সংখ্যাটা এতটুকু পর্যন্ত লিখবা। আর তোমাকে যদি তুমি যদি চাও তাহলে তুমি প্রথম বিক্রিয়াটা লিখে এখানে প্রথম বিক্রিয়াটাকে লিখার পরে
প্রথম বিক্রিয়ার এখানে তখন জাস্ট কি হবে বলো তো, সংজ্ঞাটা দেওয়ার সময় হাইড্রোনিয়াম আয়নের পরিবর্তে হাইড্রোজেন আয়নকে লিখবা। হ্যাঁ, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের সক্রিয় ভরের গুণফলকে লিখবা। ওকে, এভাবে করে তুমি আসলে সংজ্ঞায়িত করে ব্যাখ্যা করতে পারো। আর প্রথম বিক্রিয়াটাকে লিখলে তোমার কিন্তু সাম্য ধ্রুবকের জন্য তুমি এখানে নিচের সূত্রটাকে অ্যাপ্লাই করবা, তাহলে হবে তোমার এখানে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে আসো এরপরে যদি আমরা যাই, তোমার হচ্ছে যে ভাই দেখা গেছে যে তুমি যদি একদম 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তুমি যদি একদম 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নাও এবং তুমি যদি বিশুদ্ধ পানিকে নাও, বিশুদ্ধ পানিকে নাও, তখন আসলে দেখা গেছে এই যে কে ডাব্লিউ যেটা আমরা পাইছি না, এটার ভ্যালু কত হয়, 10⁻14 হয়। তাহলে দেখা গেছে কত বলতো, বিশুদ্ধ তাপমাত্রায় কে ডাব্লিউ এর ভ্যালু কত হয়, 10⁻14 হয় ভাই। তাহলে আমরা এখান থেকে দেখো তো, আমরা এখান থেকে দুইটা বিক্রিয়ার জন্য পাইছি। দেখো আমরা তাহলে যদি একটু সামারি করি, আমরা এখানে দেখো কে ডাব্লিউ ইকুয়াল টু কত কত পাইছি, একটা পাইছি H3O+, আর একটা পাইছি OH-। এটা আমরা কখন পাইছি, এই ক্ষেত্রে কে ডাব্লিউ মানে কত ছিল, এই ক্ষেত্রে কে ডাব্লিউ মানে ছিল এই যে H2O² ইন্টু কে, খেয়াল করে দেখো H2O² ইন্টু কে। আর সেকেন্ড আরেকটা আমরা বিক্রিয়ার জন্য পাইছি কে ডাব্লিউ এর মানটা কত, H+, আর এখানে OH-। আর এই ক্ষেত্রে আমাদের কে ডাব্লিউ ভ্যালু কত ছিল, শুধুমাত্র H2O ইন্টু কে এর গুণফল, রাইট। আমরা নর্মালি যখন আমরা নর্মালি পানির আয়নিক গুণফল হিসাব করি, আমরা বেসিক্যালি তখন এই ফর্মুলাটাকে ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। আমরা আসলে উপরেরটাকে ইউজ করি না, কিন্তু উপরেরটাকে আমরা কখন ইউজ করি, যখন আমরা সংজ্ঞা দিই, যখন আমরা পানির আয়নিক গুণফলের সংজ্ঞাটা দিই, তখন হচ্ছে আমরা এটাকে ইউজ করি। তার মানে আমি তোমাকে বুঝাই বলি, দেখো এই যে সংজ্ঞার মধ্যে কিন্তু আমি হাইড্রোনিয়াম আয়নের সংজ্ঞাটা দিছি। তাহলে আমি একটু তোমাকে বুঝাই বলি, আমরা আমরা যখন সংজ্ঞা দিই এখানে, তাহলে এই উপরের ফর্মুলাটা কখন ইউজ হয়, আমি তাহলে এটাকে একটু নিচে নামাই দিই। এই যে উপরের ফর্মুলাটা আমরা কখন ইউজ করি এবং নিচের ফর্মুলা আমরা কখন ইউজ করি, আমি তোমাকে চলো এটা লিখে দিই। দুটোটাই সঠিক ফর্মুলা, কারণ কেন সঠিক ফর্মুলা, কারণ আমরা সবাই জানি হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন দুটোটাই হচ্ছে তোমার ভাই সমতুল্য জিনিস। হ্যাঁ, দুটোটাকে আবার দুটোটাই সঠিক। তা আমরা উপরেরটাকে আমরা কখন ইউজ করি, যখন হচ্ছে তোমার পানির আয়নিক গুণফলের সংজ্ঞা দেওয়ার সময়, পানির আয়নিক গুণফলের সংজ্ঞা প্রদানের সময়। আর আমরা নিচের ফর্মুলাটাকে কখন ইউজ করি, এটাকে আমরা ইউজ করি হচ্ছে যে ভাই ম্যাথের মধ্যে, ম্যাথে ইউজ করা হয়। তাহলে এটাকে আমরা স্টার মার্কস দিতে পারি। আর উপরেরটা জাস্ট আমরা সংজ্ঞা দেওয়ার জন্য মনে রাখবো, কোন সংজ্ঞা, সেটা হচ্ছে তোমার এখানে তখন তোমাকে জিজ্ঞেস করবে পানির আয়নিক গুণফল কাকে বলে, তখন তুমি বলবো যে হাইড্রোনিয়াম আয়ন এবং তোমার হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। কিন্তু তুমি যখন ম্যাথমেটিক্স করবা তখন কিন্তু তুমি এই ফর্মুলা, দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করবা। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো তো আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি কিনা, আমি তোমাকে বুঝাই বলে কি করতে পারি। আমরা এখানে ধরো H2O, আমরা তো ম্যাথমেটিক্যালের জন্য করতেছি, তাহলে দেখো তো দ্বিতীয় বিক্রিয়াটাকে যদি আমরা ভাঙি, মানে দ্বিতীয়টার জন্য যদি আমরা বিক্রিয়া লিখি, দ্বিতীয়টার জন্য মানে ম্যাথমেটিক্যালের জন্য আমরা এখানে কত পাচ্ছিলাম, তাহলে H+ এবং তোমার এখানে OH-। একটা জিনিস খেয়াল করে দেখো তো, কোনো কারণে যদি এইটার ঘনমাত্রা যদি S হয়, দেখো তো এখান থেকে 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে না, তাহলে এটার ঘনমাত্রা কত হবে, S হবে। এটার ঘনমাত্রা কত হবে, S হবে। জিনিসটা বুঝো, এটা তো তুমি ওই যে দ্রাব্যতার মধ্যে পড়ে আসছিলা গুণগত রসায়নে, যেখানে যদি 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে, তাহলে কোনো কারণে যদি এটার দ্রাব্যতা যদি S হয়, তাহলে এটার দ্রাব্যতা বা এটার ঘনমাত্রাও S হবে, এটার দ্রাব্যতা বা এটার ঘনমাত্রা তোমার কত হবে, S হবে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট দেখতেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার এখানে H+ এবং OH আয়নের ঘনমাত্রাটা সেম, এটার ভ্যালু কত, S হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কত পাইছি, আমরা এই মাত্র বললাম যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কে ডাব্লিউটা কত হয়, 10⁻14 এর সমান। তাহলে এখান থেকে তুমি পাইছো কত, এখান থেকে তুমি পাইছো হচ্ছে কে ডাব্লিউ ইকুয়ালস টু এই H+ এবং তোমার এখানে OH আয়নের ঘনমাত্রার গুণফল। তাহলে এই কে ডাব্লিউ এর ভ্যালু কত, 10⁻14। একটা জিনিস দেখো তো, আমরা এখানে মাত্র লিখলাম যে H+ এবং OH আয়নের ঘনমাত্রা সেম। তাহলে আমি এখান থেকে কি করতে পারি বলতো, আমি এখান থেকে যেটা করতে পারি, H+ OH আয়নটাকে আমি H+ দিয়ে রিপ্লেস করে দিতে পারি। কেন, কারণ এখানে দেখো এই যে H+ এবং OH আয়নের ঘনমাত্রাটা সেম। তাহলে আমরা এটাকে OH-টাকে কত করে দিতে পারি, H+ দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে ইকুয়াল টু থাকতেছে কত, 10⁻14। তাহলে এখানে থাকতেছে কত দেখো ভাই, H+ এর স্কোয়ার ইকুয়ালস টু 10⁻14।
তাহলে তুমি যদি এটাকে যদি কি করে দাও, ইনভার্স করে দাও, মানে সরি রুট করে দাও, তাহলে এখানে তুমি এইচ প্লাস ইকুয়াল টু কত পাচ্ছ, এইচ প্লাস ইকুয়াল টু পাচ্ছ রুট করে দিলে টেন ইনভার্স 7 আসবে। কারণ রুট করে দেওয়া মানে কি, এটাকে রুট ওভার করে দেওয়া, তার মানে এটাকে এই 14কে পাওয়ারকে 2 দিয়ে ভাগ করে দেওয়া, তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 7 হয়, তাহলে এখানে -7 থাকবে। তাহলে এখান থেকে আমরা কি কি মনে রাখবো, আমরা বেসিক্যালি এখান থেকে আসলে কি কি মনে রাখবো, কয়েকটা জিনিস আমাদের একদম না মনে রাখলেই নয়, কারণ এগুলো আমাদের ম্যাথের মধ্যে লাগবে। আমাদের যেটা মনে রাখতে হবে, প্রথম কথা আমাদের যেটা মনে রাখতে হবে, প্রথম কথা সেটা হচ্ছে ভাই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কে ডাব্লিউ ইকুয়ালস টু হয় কত, টেন ইনভার্স 14, এটা আমাদের মনে রাখতে হবে। সেম 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেই এইচ প্লাসের ঘনমাত্রা ওএইচ আয়নের ঘনমাত্রা কত হয়, টেন ইনভার্স 7 এর সমান হয়। আর যেহেতু এইচ প্লাস এবং এইচ থ্রি প্লাস হচ্ছে সমতুল্য, তাহলে এইচ থ্রি ও প্লাসেরও তোমার ঘনমাত্রা কত হবে, টেন ইনভার্স 7 এর সমান হবে। ওকে, যেহেতু এরা দুটো পরস্পর সমতুল্য, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর তিনটা ফর্মুলা আছে ভাই, তিনটা ফর্মুলা আছে যেগুলোকে আমরা 9-10 শিখে আসছি সবাই। কি কি ফর্মুলা ছিল, একটা ছিল তোমার হচ্ছে ভাই পিএইচ এর ফর্মুলা। পিএইচ এর ফর্মুলা আমরা কত শিখে আসছি, মাইনাস লগারিদম অফ এইচ প্লাস। তাহলে তোমাকে যদি কেউ পিওএইচ এর ফর্মুলা জিজ্ঞেস করে তাহলে কত হবে, এইচ হলে এইচ প্লাস হয়েছে, তাহলে ওএইচ হলে মাইনাস লগারিদম অফ ওএইচ মাইনাস হবে। তাহলে বুঝো ভাই ভালো করে, এখানে এখানে কনফিউশন করিও না। পিএইচ এর ফর্মুলা তুমি শিখে আসছো মাইনাস লগারিদম অফ এইচ প্লাস, তাহলে পি অফ ওএইচ কত হবে, মাইনাস লগারিদম অফ ওএইচ মাইনাস। আর আরেকটা জিনিস আমরা সবাই জানি, এই পিএইচ এবং এই পিওএইচ এই দুইটার যোগফল কত হয়, 14 সমান হয়। কিভাবে বুঝছি এটাকে আমরা, চাইলে তুমি এখান থেকে প্রুফ করতে পারো ভাই, এই যে এখান থেকে তুমি গুণফল দেখো, এখানে আসলে প্রুফ করতে পারো, সেটা প্রুফ করা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, তুমি চাইলে এটা প্রুফ করতে পারো ভাই, এটা কোনো সমস্যা না, এটা কোনো মানে কোনো বড় ইস্যু না আর কি। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই এটা। তাহলে এখান থেকে এটা একটু মনে রাখতে হবে যে আমরা তাহলে এখানে তিনটা বেসিক ইম্পর্টেন্ট সূত্র এখান থেকে আমরা পাইছি, এগুলোটা আমাদের এখানে মনে রাখতে হবে। এই তিনটা সূত্র দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করবো ভাই, সেই তিনটা সূত্র আমাদের মাস্ট বি মনে রাখতে হবে। তাহলে আমরা কি কি পাইলাম এখানে, একটা হচ্ছে যে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগারিদম অফ এইচ প্লাস, একটা হচ্ছে তোমার এখানে পিওএইচ ইকুয়ালস টু মাইনাস লগারিদম অফ ওএইচ মাইনাস, আর একটা হচ্ছে তোমার এখানে পিএইচ প্লাস, তোমার এখানে পিওএইচ ইকুয়াল টু আমরা কত পাইলাম, 14 পাইলাম। হ্যাঁ, এটা একটু আমরা অবশ্যই মনে রাখবো ভাই। ওকে, আশা করি এগুলো বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সটে যাই, নেক্সটে দেখি আমাদের এখানে কি আছে। আচ্ছা, তোমরা কি এটা দেখতে, এটা কি প্রমাণ দেখাবো, যদি আমি এটা 3 নাম্বারটা করতে আসছে আসলে, এই প্রথমটা তো পিএস তো তুমি আগে 9-10 শিখে আসছো যে মাইনাস লগারিদম এইচ প্লাস, আর পিওএইচ এর তাহলে এইচ হলে এখানে এইচ প্লাস হয়েছে, তাহলে ওএইচ হলে এখানে ওএইচ মাইনাস হবে। তাহলে 3 নাম্বারটা করতে আসছে, এটা তুমি চাইলে কিন্তু এই যে দেখো এখান থেকে প্রমাণ করতে পারো। কিভাবে দেখো, যে সাপোজ এখানে আমরা কত পাইছি, দেখো এখানে সাপোজ আমরা এখানে পাইছি হচ্ছে তোমার কত, এইচ প্লাস এবং যে ওএইচ মাইনাস, এটার গুণফল ইকুয়াল টু কত ছিল, টেন ইনভার্স 14 ছিল। তাহলে আমি যদি এই যে দেখো টেনটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে বেসিক্যালি এটা হয়ে যাবে লগারিদম, তাহলে এখানে হয়ে যাবে এইচ প্লাস আর এখানে হয়ে যাবে ওএইচ মাইনাস, আর এখানে হয়ে যাবে তখন -14, কারণ টেনটাকে আমরা ওই পাশে নিয়ে গেছি। কেন এরকম কেন হয়েছে, লগারিদম কেন হয়েছে আমরা এটা ম্যাথের মধ্যেও জানি, ধরো চলো আমি দেখাই দিই একটু করে তাও তোমাকে। সেটা হচ্ছে ভাই ধরো এরকম তোমার এখানে সাপোজ ধরো এখানে তোমার দেওয়া আছে হচ্ছে যে, সাপোজ ধরো এখানে তোমার দেওয়া আছে হচ্ছে যে ln x ইকুয়ালস টু y। তাহলে তুমি যদি x লিখতে চাও, x ইকুয়াল টু হবে লন কই পাশে নিলে ই টু দি পাওয়ার y হয়ে যাবে। তারপরে ধরো তোমার এখানে আছে log x ইকুয়াল টু তোমার এখানে ধরো y আছে, তাহলে xটাকে যদি এই পাশে নিতে চাও, xটা সিঙ্গেল লিখতে চাও, তাহলে 10 টু দি পাওয়ার y হবে। অর্থাৎ log যদি এই পাশে চলে যায় তাহলে 10 টু দি পাওয়ার হয়ে যাবে। তাহলে 10টাকে তুমি যদি এদিকে নিয়ে আসো তাহলে এটা log হয়ে যাবে। বুঝতেছি জিনিসটা আমরা এখানে, খেয়াল করে দেখো এই দুটো ফর্মুলা তো আমরা ইন্টারে শিখছি, 9-10 শিখছি, ম্যাথে আমরা শিখে আসছি এগুলো। সেটা কি ছিল, লন এক্স ইকুয়াল টু যদি কোনো কারণে ওয়াই হইতো ভাই, তাহলে এক্স ইকুয়াল টু হবে লনটাকে ওই পাশে নিয়ে গেলে ই টু দি পাওয়ার হয়ে যায়, আর লগটাকে এই পাশে নিয়ে গেলে 10 টু দি পাওয়ার হয়ে যায়। তাহলে লগকে এই পাশে নিলে যদি 10 টু দি পাওয়ার হয়ে যায়, তাহলে 10কে এই পাশে নিয়ে আসলে লগ হবে, এই যে 10কে আমরা এই পাশে নিয়ে আসছি লগ হয়ে গেছে জন্য। ওকে, আশা করি এটা বুঝতে পারছো এখানে। আচ্ছা, তাহলে যদি আমরা এরপরে আগাই, দেখো তাহলে এখানে আমরা লগের ক্ষেত্রে কি হয়, যদি গুণফল আকারে থাকে তাদেরকে তাহলে কিভাবে লেখা যায়, যোগফল আকারে লেখা যায়। অর্থাৎ চাইলে আমরা এটাকে লিখতে পারতাম লগ অফ এইচ প্লাস প্লাস লগ অফ ও এইচ মাইনাস, আমরা এটাকে চাইলে যোগফল আকারে লিখতে পারতাম। আর এখানে আমার আছে কত, -14। তো মাইনাসকে যদি আমি উভয় পক্ষে যদি গুণ করে দিই এদিকে,
তাহলে মাইনাস লগারিদম অফ এইচ প্লাস, আর এখানে পাচ্ছে মাইনাস লগারিদম অফ ও এইচ মাইনাস। তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছে, তাহলে এটা প্লাস 14 হয়ে যাবে। তো মাইনাস লগারিদম অফ এইচ প্লাসকে আমরা কত লিখি? পি অফ এইচ লিখি, আর এটা প্লাস পি অফ ও এইচ লিখি এটাকে আমরা, তাই না? মাইনাস লগারিদম অফ ও এইচ মাইনাসকে পি অফ ও এইচ লিখি, আর এগুলো তাহলে কত পাচ্ছি এখানে? 14। তাহলে এইটা হচ্ছে আমার এখানে ফর্মুলা চলে আসছে। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি ভাই এখানে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, আশা করি আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছি, এটা ভুল করিও না ভাই। আচ্ছা, তাহলে এটা আমরা এখানে পাইছি। ওকে, তাহলে এরপর এটা তো আমরা এখানে পাইলাম সূত্রটা কোত্থেকে আসছে, তার মানে আমরা এগুলো একটু মনে রাখবোই, মাস্ট বি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তুমি এটাও 9 10 আসলে পড়ছো, কি পড়ছো আমি তোমাকে বুঝাই বলি। দেখো, তোমার একটা পিএইচ এর একটা গ্রাফ থাকতো, মানে পিএইচ স্কেলের একটা লাইন থাকতো আর কি। লাইনটা কিরকম থাকতো আমি যদি তোমাকে দেখাতে চাই, লাইনটা তোমার থাকতো হচ্ছে এরকম। তো এই লাইনটা স্টার্ট হইতে থেকে 0 থেকে স্টার্ট হইতো, এখন কতটুকু পর্যন্ত যাইতো? 14 পর্যন্ত। তার মানে এইটা স্টার্ট হইতো তোমার হচ্ছে 0 থেকে কতটুকু যাইতো? 14 পর্যন্ত। এখানে মাঝ বরাবর এটা থাকতো, যেটাকে আমরা 7 বলতাম, আর 7টাকে আমরা এখানে কি বলতাম? এটাকে আমরা বলতাম হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এক্সাক্ট 7টাকে আমরা বলতাম নিউট্রাল পয়েন্ট, রাইট? তাই না? আমরা এই জিনিসগুলোকে বলে আসতাম যে এক্সাক্ট 7টাকে আমরা নিউট্রাল পয়েন্ট বলে আসতাম। আর 7 থেকে ছোট হলে সেটাকে আমরা অ্যাসিডের পার্ট বলতাম, আর যদি 7 থেকে বড় হয় তাহলে সেটাকে আমরা ক্ষারের পার্ট বলতাম। এই যে অ্যাসিডের পার্টটাকে আবার দুইটা পার্টে ভাগ করা যায়, অ্যাসিডের পার্টটাকে আবার দুইটা পার্টে ভাগ করা যায়, এটা হচ্ছে 3-এর পার্টে। আবার ক্ষারের এই পার্টটাকে তোমার আবার দুইটা পার্টে ভাগ করতে পারে, এটা হচ্ছে 10-এর পার্টে। ওকে, আচ্ছা। তো কোনো কারণে ধরো তোমার হচ্ছে 3 থেকে 7-এর যে রিজিয়নটা আছে, 3 থেকে 7-এর মধ্যে যে রিজিয়নটা আছে, এটা 3 থেকে 7-এর মধ্যে যে রিজিয়নটা আছে, এই রিজিয়নে যদি কোনো অ্যাসিড থাকে, মানে কোনো এই ধরো তোমার কোনো একটা অ্যাসিড, এদের পিএইচ এর মান ধরো তোমার 3 থেকে 7-এর মধ্যে আছে, তাহলে সেই অ্যাসিডটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই দুর্বল অ্যাসিড। তাহলে কোনো একটা অ্যাসিডের যদি আমার পিএইচ যদি 3 থেকে 7-এর মধ্যে থাকে সেটাকে আমরা বলি দুর্বল অ্যাসিড। যদি 0 থেকে 3-এর মধ্যে থাকে কোনো একটা অ্যাসিডের পিএইচটা, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই তীব্র বা সবল অ্যাসিড। যদি কোনো একটা ক্ষারের তোমার হচ্ছে যে ভাই পিএইচ যদি 7 থেকে 10-এর মধ্যে থাকে, 7 থেকে 10, আচ্ছা এখানে আমরা এটাকে কালার করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 7 থেকে যদি 10-এর মধ্যে থাকে সেটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই দুর্বল ক্ষার, আর যদি 10 থেকে 14 থাকে সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই সবল ক্ষার বা তীব্র ক্ষার। ওকে, তাহলে একটু মনে রাখবে এখানে যে তোমার, তাহলে আমরা কি কি দাঁড়ালো এখানে, আমার যদি পিএইচ যদি 0 থেকে 3-এর মধ্যে থাকে সেটা হচ্ছে আমার হচ্ছে ভাই কি? তীব্র অ্যাসিড বা সবল অ্যাসিড, তীব্র অ্যাসিড বা সবল অ্যাসিড। তারপর তোমার যদি ভাই পিএইচ যদি কোনো কারণে 3 থেকে 7-এর মধ্যে থাকে সেটাকে আমরা বলতে পারি দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। পিএইচ যদি কোনো কারণে 7 থেকে 10-এর মধ্যে থাকে সেটাকে আমরা বলতে পারি দুর্বল ক্ষার বা মৃদু ক্ষার। আর পিএইচ যদি কোনো কারণে 10 থেকে 14-এর মধ্যে থাকে সেটাকে আমরা বলতে পারি তোমার তীব্র ক্ষার বা সবল ক্ষার। ওকে, এই জিনিসটা আমরা এখানে বলতে পারি, সো এই জিনিসটা আমরা এখানে মনে রাখবো। আর এই যে আমরা ফিগারটা পাইলাম না, এটাকে আমরা বলি হচ্ছে তোমার পিএইচ স্কেল। ওকে, আশা করি ভাই এতটুকু বুঝতে পারছো। তাহলে ভাই চলো এরপর আমরা একটা জিনিস দেখে আসো, এক নজরে একটা জিনিস দেখে আসো। সেটা হচ্ছে যে আমরা এখানে একটু করে চলো বোঝার চেষ্টা করি তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা, বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা কারা হতে পারে। আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য কয় প্রকারের হয়? 2 প্রকারের হয়। একটাকে আমরা বলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর একটাকে আমরা কি বলি বলতো? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে একটাকে আমরা বলতেছি তোমার এখানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর আরেকটাকে আমরা কি বলি ভাই? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমি তাহলে আগে একটা একটা বক্স করি। তাহলে একটাকে আমরা বললাম এখানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর আরেকটাকে আমরা বলি তোমার এখানে ভাই মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, রাইট? আচ্ছা, তাহলে আমাকে তোমরা কেউ বলতে পারবা যে
মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি জিনিস এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি জিনিস, এটা তোমরা তো সবাই আগেই পড়ে আসছো। যেমন আমরা সবাই আগে কি পড়ছি দেখো তো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা? যাদের ক্ষেত্রে প্রায় 95 থেকে 98% পরিমাণ তোমার হচ্ছে কি হতে পারে, বিয়োজিত হয়ে যায়, তাদেরকে আমরা বলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে যদি আমরা সংজ্ঞাটা যদি একটু লিখতে চাই এদের, তাহলে এদের সংজ্ঞাটা কি হবে দেখো, সংজ্ঞাটা হবে যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে 95% থেকে 98% পর্যন্ত বিয়োজিত হতে পারে তাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। তাহলে আমরা এখানে শিখলাম যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে 95% থেকে 98% পর্যন্ত বিয়োজিত হতে পারে তাদেরকে বেসিক্যালি আমরা কি বলি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য আমরা বলে থাকি। আচ্ছা, তাহলে ভাই আমরা যদি কয়েকটা এক্সাম্পল আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য 3 প্রকারের হতে পারে। একটা হচ্ছে তীব্র অ্যাসিড হইতে পারে, অনুরূপভাবে তোমার এখানে তীব্র ক্ষার হইতে পারে। এটা ইম্পর্টেন্ট জিনিস অনেক, হ্যাঁ, তোমার অনেক কাজে লাগবে ভাই ম্যাথ করতে গেলে। কিভাবে কাজে লাগবে আমি সব দেখাবো। আরেকটা হতে পারে তোমার তীব্র লবণ হইতে পারে, তীব্র লবণ। তাহলে যদি আমরা এক্সাম্পল গুলো একটু দেখতে চাই, এক্সাম্পল গুলো আমাদের একটু মনে রাখতে হবে। আমি চলো তোমাকে দাগ দিয়ে দিই আগে। হ্যাঁ, তাহলে আসো আমরা প্রথমে চলো আগে দেখি তীব্র অ্যাসিড কারা কারা হইতে পারে। তীব্র অ্যাসিডের এক্সাম্পল হতে পারে HCl, তারপরে তোমার এখানে নাইট্রিক অ্যাসিড H2SO4 এগুলো হইতে পারে, HCl হইতে পারে, তারপরে তোমার এখানে হইতে পারে নাইট্রিক অ্যাসিড HNO3, তারপরে হইতে পারে H2SO4। আচ্ছা, তীব্র ক্ষার কারা কারা হইতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড। এরা হচ্ছে সবগুলো তোমার হচ্ছে তীব্র ক্ষার। আর তীব্র লবণ কারা কারা হইতে পারে, এই তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের সমন্বয়ে যারা, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ক্লোরাইড, তাই না? এরা সবাই হচ্ছে তোমার কি বলতো, তীব্র লবণের এক্সাম্পল। আচ্ছা, এরপর আসো যে ভাই মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা কি বুঝি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে অনলি কত পার্সেন্ট বিয়োজিত হয়, 0% থেকে 5% পর্যন্ত বিয়োজিত হতে পারে, তাদেরকে আমরা বলি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে 0% থেকে 5% পর্যন্ত বিয়োজিত হতে পারে তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে। কে? আচ্ছা, তাহলে এরপরে এরাও কয় প্রকার হইতে পারে? এরাও হচ্ছে তোমার 3 প্রকার হইতে পারে। একটা হচ্ছে তীব্র অ্যাসিড, তারপর হইতে পারে তোমার তীব্র ক্ষার, তারপর হইতে পারে তোমার হচ্ছে ভাই তীব্র লবণ। আচ্ছা, তাহলে এখন তোমার মনে কোয়েশ্চন আসতে পারে, ভাই এগুলো এখানে পড়াচ্ছেন কেন, এগুলোর এখানে কি দরকার? এখানে ব্যাপারটা হচ্ছে কি, তোমার হচ্ছে ভাই পিএইচ এর অঙ্ক থাকবে কিছু, তো পিএইচ এর অঙ্কগুলো করার সময় তোমার আগে আইডেন্টিফাই করতে হবে যে এরা কি তোমার তীব্র নাকি মৃদু। সেটা তো সবগুলো মৃদু হবে, আমি এখানে তীব্র দিছি বলে সবগুলো মৃদু হবে। তোমার আগে আইডেন্টিফাই করতে হবে এরা কি তীব্র নাকি মৃদু, কারণ আইডেন্টিফাইয়ের উপর একটা খেলা আছে, এখানে দেখাবো ভাই। তাহলে এখানে আমরা দেখলাম যে তোমার এখানে এই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো 3 প্রকার হইতে পারে, মৃদু অ্যাসিড, মৃদু ক্ষারক এবং মৃদু লবণ। আচ্ছা, তাহলে মৃদু অ্যাসিড কারা কারা? মৃদু অ্যাসিড কারা? তোমার হচ্ছে একটা ভালো এক্সাম্পল হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, আরো একটা ভালো এক্সাম্পল হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। মানে নর্মালি জৈব অ্যাসিড গুলো মৃদু অ্যাসিড হয়ে থাকে, ওকে। তারপর হইতে পারে তোমার এখানে ধরো বেনজোয়িক অ্যাসিড, যেটাকে আমরা C6H5
COOH আমরা বলে থাকি। এর হচ্ছে তোমার এখানে সবগুলো কি বলতো মৃদু অ্যাসিডের এক্সাম্পল। মৃদু ক্ষারকের এক্সাম্পল কারা হইতে পারে? সবচেয়ে ভালো এক্সাম্পল হতে পারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তারপর হইতে পারে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা মৃদু ক্ষারক। তারপর হইতে পারে FeOH3। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা মনে রাখবা, একটা হচ্ছে এটা, একটা মনে রাখবা এটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তারপর আরেকটা হইতে পারে তোমার এখানে PbCl2, এই যে ইয়াটা মৃদু লবণ। তারপর হইতে পারে তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, আর হইতে পারে তোমার এখানে বেরিয়াম কার্বনেট। এগুলো জাস্ট একটা এমসিকিউর জন্য মনে রাখবা, আর কিছু না। আচ্ছা, তাহলে এটা গেল এখানে। আচ্ছা, তাহলে এখন তোমাকে কোশ্চেনে করবে কি, তোমাকে পিএইচ বের করতে বলবে। হ্যাঁ, তো পিএইচ বের করতে বললে তীব্র অ্যাসিডের বা তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে পিএইচ বের করতে বললে সরাসরি তুমি কি অ্যাপ্লাই করে দিবা, মাইনাস লগারিদম অফ এইচ প্লাস। এখান থেকে সরাসরি তুমি এইচ প্লাস এর ঘনমাত্রা এখানে এইচ প্লাস এখানে বের করে তুমি সরাসরি পিএইচ বের করতে পারবা। কিন্তু কিন্তু তোমার যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে, কোয়েশ্চনে যদি এগুলো দেওয়া থাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তোমাকে যদি তখন পিএইচ বের করতে বলে, খুব সতর্ক থাকতে হবে তখন। কারণ তখন তুমি সরাসরি পিএইচ বের করতে পারবা না। তোমাকে তখন অসওয়াল্ডের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কার সূত্র? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। পড়াই নেই, পড়াবো সামনে। জাস্ট আপাতত একটু মানে তোমাকে হচ্ছে যে ধারণা দিচ্ছি। দেন তুমি এখানে কি অ্যাপ্লাই করবা, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগারিদম অফ এইচ প্লাস। জিনিসটা বুঝো, এখানে সবাই ম্যাক্সিমাম মানুষজন ভুল করে ফেলে। সেটা হচ্ছে যে ভাই, তোমাকে যদি কোয়েশ্চনে কখনো এই যে তীব্র অ্যাসিড দেওয়া থাকে এবং যদি পিএইচ বের করতে বলে, সরাসরি এখানে মাইনাস লগারিদম অফ এইচ প্লাস অ্যাপ্লাই করে পিএইচ বের করবা। কিন্তু তোমাকে যদি কোয়েশ্চনে মৃদু তড়িৎ বিশ্লেষ্য দেওয়া থাকে, তাহলে তুমি আগে এখানে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করবা। দেন লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করার পরে পিএইচ বের করতে হয়। কারণ এই যে এইচ প্লাসটা, এটা কোত্থেকে আসে? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আসে মৃদু অ্যাসিডের বেলায়, মৃদু অ্যাসিড মৃদু ক্ষারক এদের বেলায়। হ্যাঁ, কিন্তু তীব্র অ্যাসিড তীব্র ক্ষারক থাকলে তুমি সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবা। আচ্ছা, তো অনেক সময় কি হয়, অনেক সময় আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। মৃদু অ্যাসিড মানে মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো চেনার আর একটা উপায় আছে। সেটা হচ্ছে যে কোয়েশ্চনে অনেক সময় এই যে তোমার অনেক সময় কি হয়, নর্মালি তো আমরা এক্সাম্পল গুলো মনে রাখবো, এক্সাম্পল দেখে চিনবো। কিন্তু অনেক সময় আমাদের এক্সাম্পল দেখে চিনতে একটু মানে অনেক সময় অসুবিধা হয়ে যায়। তখন আমরা কি করব, তোমার যদি কোয়েশ্চনে কখনো দুইটা জিনিস থাকে, এখানে ধরো একটা হচ্ছে কে এ, একটা হচ্ছে কে বি, এই দুইটা যদি ওয়ার্ড কোয়েশ্চনে থাকে, কে এ আর কে বি, এগুলো কি জিনিস আমি সব দেখাই দিচ্ছি এখানে, আপাতত মনে রাখো। যদি কখনো কোয়েশ্চনের মধ্যে কে এ আর কে বি দেওয়া থাকে, তাহলে বুঝে নিবা এরা কি, এরা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তার মানে জিনিসটা আমি তোমাকে আরেকবার বুঝাই বলি ভাই, যদি তোমার কোয়েশ্চনে কখনো কে এ অথবা কে বি লেখা থাকে, তাহলে অবশ্যই এরা কি হবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে। সেই ক্ষেত্রে তোমার কি করা লাগবে, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করা লাগবে। দেখো, প্রথম কথা হচ্ছে তোমার তো এক্সাম্পল দেখে চিনতে হবে। কিন্তু তুমি যদি এক্সাম্পল দেখে না চিনো বাই চান্স, তখন তোমার বাই চান্স, তখন ধরো তোমার যদি কোয়েশ্চনের মধ্যে কে এ অথবা যদি কে বি দেওয়া থাকে, তখন এই কে এ আর কে বি দেখে তুমি কি চিনে যাবা, এরা হচ্ছে তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষণে কখনো কে এ এবং কে বি দেওয়া থাকবে না। আচ্ছা, এখন তোমার কোয়েশ্চন আসতে পারে ভাই কে এ আর কে বি কি জিনিস। আমরা দেখো এই চ্যাপ্টারের শুরুর দিকে একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে তোমার ভাই বিক্রিয়ার হার ধ্রুবক। তো কে হচ্ছে যে এই কে হচ্ছে যে মৃদু অ্যাসিডের বিক্রিয়ার হার ধ্রুবক, আর কে বি হচ্ছে তোমার এখানে মৃদু ক্ষারের বিক্রিয়ার হার ধ্রুবক। ওকে, আচ্ছা, এগুলো কোয়েশ্চনে তোমার এখানে দেওয়া থাকবে। যদি দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে তোমার মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার বোঝাবে। আর যদি তোমার হচ্ছে যে ভাই যদি দেওয়া না থাকে, তাহলে সেগুলো তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার বোঝাবে। ওকে, আশা করি এগুলো বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা কিন্তু অসওয়াল্ডের লঘুকরণ সূত্র এখনো পড়ি নাই। আমরা তাহলে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র পড়বো সামনে। আচ্ছা, তাহলে এখন আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আপাতত না পড়ি, আমরা চলার আগে নর্মালি কয়েকটা পিএইচ এর অঙ্ক করি। আচ্ছা, তাহলে একটা জিনিস প্রথমে এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা দেখতেছি যে কি, এখানে হচ্ছে আমার এটা হচ্ছে H2SO4, আর এখানে আমার কোনো কে কে বি দেওয়া নাই। তাহলে আমার সরাসরি ডিসিশন কি হবে, এটা হচ্ছে আমার এটা তীব্র অ্যাসিড। আর এটা যদি তীব্র অ্যাসিড হয়, আমরা সরাসরি পিএইচ এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমার কোশ্চেনে কি বলছে দেখো তো, 0.02 মোলার তোমার এখানে H2SO4 দ্রবণের পিএইচ কত। তাহলে তোমার যদি কখনো পিএইচ বের করতে বলে, পিএইচ এর আগে কাজটা স্টেপগুলো আমি তোমাকে বলি। পিএইচ বের করার স্টেপগুলো, পিএইচ বের করার প্রথমে স্টেপ হচ্ছে যে তুমি আগে H2SO4টাকে ভেঙে ফেলবা। যেমন এখানে তোমাকে কি বলছে, 0.02 মোলার H2SO4 দ্রবণের পিএইচ বের করতে বলছে না, তাহলে যার পিএইচ বের করতে বলবে তাকে আগে আমরা ভেঙে ফেলবো। যেমন H2SO4 কে ভাঙলে আমরা কি পাই, H2SO4 কে যদি কোনো কারণে আমরা ভাঙি, তাহলে আমরা পাই হচ্ছে তোমার এখানে H2H প্লাস পাবো।
এখানে পাবো কত দেখো 2H প্লাস, আর একটা পাবো হচ্ছে তোমার এখানে SO4 2 মাইনাস। তার মানে যদি কখনো আমরা H2SO4 কে ভেঙে ফেলি তাহলে আমরা পাবো এখানে 2H প্লাস আর ওটা SO4 2 মাইনাস। দেখো তো দ্রাব্যতার হিসাবটা করিয়ে আসো, এটা যদি S হয় এখানে 2S হবে, এটা S হবে, রাইট? আচ্ছা, তাহলে তোমার এখানে দেখো তো এখানে কিন্তু S এর ভ্যালু তোমার কাছে দেওয়া আছে অলরেডি। তোমাকে এখানে বলছে কি যে 0.02 মোলার H2SO4, তার মানে H2SO4 দ্রবণের ঘনমাত্রাকে তুমি এখানে S ধরছো আর কোয়েশ্চনে এটা দেওয়া আছে যে 0.02 মোলার। তাহলে এখানে প্রশ্ন মতে S ইকুয়ালস টু কিন্তু 0.02 মোলার। কেমনে ভাই? কারণ কোয়েশ্চনে তোমার দেওয়া আছে 0.02 মোলার H2SO4, অর্থাৎ H2SO4 এর ঘনমাত্রা হচ্ছে 0.02 মোলার, আর তুমি এখানে H2SO4 এর ঘনমাত্রাকে কত ধরে নিছো? S ধরে নিছো, তাহলে S ইকুয়ালস টু 0.0202 মোলার হবে। আচ্ছা, তাহলে এবার তোমাকে পিএইচ বের করতে বলছে। সো পিএইচ এর ফর্মুলা তুমি কত জানো? মাইনাস লগারিদম অফ H প্লাস। এখান থেকে তুমি স্পষ্ট দেখতেছো H প্লাসের এখানে ভাই ঘনমাত্রা কত? 2S, তাই না? H প্লাসের ঘনমাত্রা কত? 2S। তাহলে এখানে বসাই দাও 2 ইন্টু S, আর তুমি এখানে S এর ভ্যালু কত পাইছো? 0.02 বসাই দাও। তাহলে এখানে 2 ইন্টু S এর ভ্যালু হচ্ছে 0.02। আর যদি ক্যালকুলেট করো তাহলে তোমার এখানে দেখো কত আসবে। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আসবে মাইনাস লগারিদম অফ 2 ইন্টু 0.02, তো এটা আসছে 1.3979 আর কি, 1.3979। এটা কি 0 থেকে 3 এর মধ্যে না? তাহলে অবভিয়াসলি এটা কি হবে? একটা শক্তিশালী অ্যাসিড হবে। ওকে, সো এটা হচ্ছে আমার পিএইচ এর ভ্যালু, এটা হচ্ছে আমার এখানে আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো ভাই। তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট পেজে যাই। দেখি নেক্সট আমাকে কি বলছে। আমাকে বলতেছে M/7 অর্থাৎ 1/7 মোলার, হ্যাঁ 1/7 মোলার বেরিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের পিএইচ কত? তার মানে এখানে এখানে তোমার এখানে খেয়াল করে দেখো বেরিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে BaOH2, এটার তাহলে আমার এখানে ঘনমাত্রা S দেওয়া আছে কত? S দেওয়া আছে আমার কাছে এখানে 1/7 মোলার, মানে M/7 মানে 1/7 মোলার আর কি। তাহলে এটার পিএইচ বের করতে বলছো না? তাহলে তোমার আগে কাজটা কিভাবে বলো তো? তোমার এখানে কাজটা হবে আগে এই বেরিয়াম হাইড্রোক্সাইডটাকে আগে ভেঙে ফেলা। তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইডটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে এখানে দেখো তোমরা পাচ্ছি কি বেরিয়াম 2 প্লাস পাবো, আর একটা হচ্ছে 2OH মাইনাস পাবো। বেরিয়ামটাকে যদি আমরা S ধরে নিই তাহলে এটা S হবে, এটা তোমার কত হবে? 2S হবে। একটা জিনিস দেখো তো, তুমি এখানে কিন্তু সরাসরি পিএইচ বের করতে পারবা না, কারণ এখানে কিন্তু OH তৈরি হয়েছে। যেমন এখানে দেখো, এখানে তোমার আগেরটাতে কিন্তু H প্লাস তৈরি হয়েছিল, তাই সরাসরি তুমি আগে পিএইচ বের করে ফেলতে পারছো। কিন্তু এই অঙ্কে কিন্তু দেখো OH তৈরি হয়েছে, তাহলে তোমার এখানে কি বের করতে হবে? POH বের করতে হবে। যেমন POH মানে কত? মাইনাস লগারিদম অফ OH আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে তুমি দেখতেছো OH আয়নের ঘনমাত্রা কত? OH আয়নের এখানে দেখো 2S আছে, তাহলে এখানে বসাবা কত বলো তো? 2S বসাবা। আর এখানে কোশ্চেনে বেরিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা S ধরছিল আর S এগুলো দেওয়া আছে কত? 1/7 মোলার। তাহলে এখানে বসাবে কত বলো তো ভাই? মাইনাস লগারিদম অফ 2 ইন্টু 1/7। তাহলে এখানে কত আসবে তোমার? পিওএইচটা ক্যালকুলেট করে দেখি, এটা আসো। তাহলে এখানে আসবে হচ্ছে আমার মাইনাস লগারিদম অফ 2 ইন্টু 1/7। তাহলে এখানে আসছে আমার 0.544। আর আমাকে তো পিএইচ বের করতে বলছে, আমরা কি জানি? পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে পিওএইচ ইকুয়ালস টু হবে, সরি পিএইচ ইকুয়ালস টু হবে, তাহলে আমাদের এখানে পিএইচ ইকুয়ালস টু হবে 14 মাইনাস পিওএইচ, যেটা হবে 14 মাইনাস 0.544। তাহলে এখান থেকে আমার পিএইচ ইকুয়ালস টু আসবে 14 মাইনাস 0.54। তোমরা তার নিজের একটা আনসারটা চেক করে দেখিও। এটা আনসার আসছে আমার কাছে এখানে 13.456। এটা তো নিজেরও চেক করে দেখিও এটা ভাই, এটা ঠিক আছে কিনা। সেটা হচ্ছে আমার এখানে আনসার। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। তাহলে ভাই চলো আমরা এর পরের ম্যাথে যাই। এর পরের ম্যাথ দেখে আমরা কি বলতেছে আমাদেরকে এখানে। আচ্ছা, আমাকে বলতেছে 0.01 মোলার HCl দ্রবণের পিএইচ কত হবে। সেটা তুমি ইজিলি বের করতে পারবে ভাই। যেমন এখানে দেখো, এখানে তোমার আমাকে তাহলে HCl এর পিএইচ বের করতে বলছো না, আর এখানে আমার কেবি কিছু দেওয়া নাই। তাহলে HCl হচ্ছে আমার এখানে তীব্র অ্যাসিড। তাহলে HCl কে যদি আমরা এখানে ভাঙি, তো HCl কে আমরা এখানে ভাঙলে কি পাই দেখো তো। এখানে আমরা কোনো কারণে যদি আমরা এখানে HCl কে যদি আমরা ভাঙি
তাহলে আমরা বেসিক্যালি এখানে পাচ্ছি তোমার হচ্ছে ভাই এইচ প্লাস, আর একটা আমরা পাই হচ্ছে ভাই তোমার সিএল মাইনাস। তাহলে এখানে যদি এস হয়, এটাও এস হবে, এটাও এস হবে। তাহলে এখানে HCl এর ঘনমাত্রা মানে হচ্ছে এস, এবং এস এগুলো তাহলে দেওয়া আছে কত, 0.01 মোলার। তাহলে তোমাকে পিএইচ বের করতে বলছে, তাহলে পিএইচ কত হবে, মাইনাস লগারিদম অফ এইচ প্লাস। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এই মাইনাস লগারিদম অফ এইচ প্লাস তোমার এখানে কত হবে ভাই, এই এইচ প্লাসের ঘনমাত্রা তুমি এখানে এস পাইছো, এস কে বসাও। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমার এখানে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগারিদম অফ, তোমার এখানে কত আসবে, 0.01। তাহলে এটা দেখো কত হয়েছে এখানে, পিএইচ ইকুয়ালস টু, আমরা যদি এখানে ক্যালকুলেট করি, মাইনাস লগারিদম অফ তোমার এখানে 0.01, সেটা আসছে তোমার এখানে 2 আসছে। সেটা হচ্ছে তোমার এখানে আনসার, পিএইচ এর ভ্যালু। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট দিন আরো পিএইচ এর ম্যাথ দেখবো। আজকে আসলে আমার হাতে সময় কম, তো আসলে অনেকগুলো ম্যাথ রাখছিলাম, আমরা হচ্ছে করে নেক্সট দিন দেখবো ভাই। তাহলে আজকে এতটুকুই থাক তোমার, আমরা হচ্ছে নেক্সট দিন এই বাকি ম্যাথগুলো সবগুলো দেখবো, সমস্যা নাই। তাহলে আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে, তুমি ভিডিওতে লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।